আচ্ছা, আমার মনে হয় আমরা শুরু করি। এন্ড আই জাস্ট হার্ড যে আপনারা জব অর্ডার কস্টিং, প্রসেস কস্টিং এগুলা সম্পর্কে অলরেডি বোধহয় ওয়েল ইনফর্মড, বা অলরেডি আপনারা এটা নিয়ে হয়তো একটা কাজ করে আসতেন। জাস্ট ফর মাই কনসার্ন আর কি, যে আপনারা আজকে যারা পার্টিসিপেন্ট আছেন, আহ, আপনারা কি, আপনাদের সাথে কি এর আগে আমার সেশন হয়েছে নাকি? মানে দিস ইজ দ্য ফার্স্ট সেশন উই আর হ্যাভিং। আমার মনে হয় যে আপনাদের অনেককেই আমি আজকে প্রথমেই দেখতে পাচ্ছি। সামনে যাকে পাচ্ছি যে রাশেদ আহমেদ চৌধুরী, আপনাদের সাথে কি আমার আগে কখনো দেখা হয়েছে কোনো কন্টেন্টে? স্যার আপনার তো ক্লাস অনেকগুলো হয়েছে না স্যার? মানে আমার সাথে কি স্যার আপনাদের কোনো? হ্যাঁ, দুইটা ক্লাস হয়েছে তো। হয়েছে, স্যার হয়েছে। ওকে ওকে ওকে, তাহলে we know each other আর কি। We do not need to introduce ourselves all again. So let us begin. আমি কোনো রকম ইয়েতে না গিয়ে সরাসরি একটু কন্টেন্টে চলে যাই। তো আপনাদের সাথে যেহেতু আগে আমার যে কন্টেন্ট হয়েছে, সেই কন্টেন্টের আসলে ধারাবাহিকতাতেই আমি আজকে যে টপিক আর কি, সেই টপিক নিয়ে ডিসকাশনে যেতে চাচ্ছি, জব অর্ডার কস্টিং প্রসেস। তো এটা আসলে কি, এটা আসলে আপনারা যদি চার্টটা একটু ফলো করেন, কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমের একটা পার্ট। তো ইউজুয়ালি যেটা হয় যে আহ, প্রাথমিক অবস্থায় তো আমরা ডেবিট ক্রেডিট বা জার্নাল এগুলো সম্পর্কে একটু আইডিয়া নিই। লেটার অন আমাদেরকে যে জায়গাটায় ফোকাস করতে হয়, যে আমরা বিজনেস করতে গেলে যে র মেটেরিয়াল পারচেস করি, বা যে ফাংশন গুলো আমাদেরকে করতে হয়, যে কস্ট গুলোকে ঠিকভাবে জার্নাল দেওয়া, এন্ট্রি দেওয়া, তো সেগুলোর বেসিসে আমরা কস্ট অ্যাকাউন্টিংটাকে ইনভলভ করি আর কি। তো যখন আপনি কস্ট ইনভলভ করবেন, তখন কস্ট অ্যাকাউন্টিং বলতে আপনি বেসিক্যালি তিনটা স্টেপকে মাথায় নেবেন। কস্ট অ্যাকাউন্টিং বলতে আপনি মাথায় নেবেন ইট ইজ মেজারিং, মেজারিং অফ হোয়াট, কস্ট, সহজ হিসাব। কিসের কস্ট? প্রোডাক্টের কস্ট। এখন প্রশ্নটা হচ্ছে যে স্যার, প্রোডাক্ট কস্টের মেজারিং বলতে আপনি কি বোঝাচ্ছেন? তো প্রোডাক্ট কস্ট বা রিলেভেন্ট, এর মধ্যে কোন কস্টটাকে আপনি লেবার কস্ট বলবেন, কোনটাকে র মেটেরিয়ালের মধ্যে আনবেন, কোনটাকে আপনি ওভারহেড এক্সপেন্স হিসাবে নিবেন, আপনি মেজার করতে পারছেন কিনা? আবার ধরেন যে আপনি বললেন যে স্যার আমি র মেটেরিয়ালটা মেজার করতে পেরেছি, দ্যাটস ভেরি গুড। নেক্সট স্টেপটাতে আমরা বলি যে আপনি র মেটেরিয়ালের যে কস্টটা, এখানে কত, কোন পোর্শনটুকু আসলে ওয়ার্ক ইন প্রসেসের ইনভেন্টরি, কোন পোর্শনটুকুকে আপনি ফিনিশ গুডস নেবেন, আর কোন পোর্শনটুকুকে আপনি কস্ট অফ গুডস সোল্ড হিসেবে মেজার করবেন। তার মানে সহজ কথা, যে একটা প্রোডাক্ট তৈরি করতে গিয়ে যে কস্টটা হয়, সে কস্টটাকে আপনি মেজার করতে পারছেন কিনা, আপনি বুঝতে পারছেন কিনা যে এই কস্টটাকে বাই ডেফিনেশন আপনি কোন কস্ট বলবেন, whether it is raw material, if it is raw material, then which portion of raw material, inventory, work in process, না finished goods। তো ওয়ান্স ইউ মেজার, দেন আমরা বলি এটাকে রেকর্ডিং এ নিয়ে যান। এখন রেকর্ডিং বলতে দেখেন, আপনি র মেটেরিয়াল কস্ট নিলেন লেটস সে 50,000 টাকা। এখন এই 50,000 টাকাকে আপনি কিভাবে রেকর্ড করবেন আপনার রেকর্ড কিপিং পারপাসে? আপনি চাইলে লিখতে পারেন যে র মেটেরিয়াল কস্ট ডেবিট, আর ক্রেডিট একটা কিছু দিয়ে দিলাম। তো আমরা আসলে তখন কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমে আপনি কোন মেথডটা ফলো করেন, সেই মেথডের বেসিসে রেকর্ডিং এ যায়। যেমন ধরেন আমি যদি বলি আপনি জব অর্ডার কস্টিং সিস্টেমটা ফলো করেন, তখন আমরা বলি যে ভাই আপনার যে কস্টটা হয়েছে র মেটেরিয়াল বাবদ, ওইটাকে ভাগ ভাগ করে আপনি রেকর্ড করেন। জব ওয়ানের জন্য কতটুকু র মেটেরিয়াল লেগেছে, মানে আপনি ধরেন একটা ফার্নিচার ব্যবসায়ী, আপনি, আপনাকে একজন একটা কাঠের টেবিল বানানোর জন্য অর্ডার দিয়েছে, আরেকজন অর্ডার দিয়েছে একটা চেয়ার বানানোর জন্য। দেখেন দুইটা জব কিন্তু টোটালি ডিফারেন্ট দুটো জব। টেবিল বানানোর জব এবং চেয়ার বানানোর জব, দুটা সেপারেট দুটা জব। জব অর্ডার কস্টিং বলে যে দুটা যেহেতু সেপারেট জব, দুটার জন্য আলাদা আলাদা রেকর্ডিং প্রসেস। সো কাঠের টেবিল বানাতে গিয়ে আপনার কতটুকু কাঠ লাগছে,
কতটুকু লেবার রাখছে, ওই অতটুকু ওইখানে রেকর্ডিং এ নিয়ে যান। চেয়ার বানাতে গিয়ে কতটুকু র মেটেরিয়াল লেগেছে, কতটুকু আপনার লেবার লেগেছে, অতটুকু আপনি ওখানে নিয়ে যান। আবার আপনি যদি মনে করেন যে না স্যার, আমি তো আসলে প্রসেস কস্ট সিস্টেমটা ফলো করি, অর্থাৎ আপনি এমন কোন প্রোডাক্ট বানান যেটা ডিফারেন্সিয়েটেড না, একটা প্রসেসে আপনি একই প্রোডাক্ট বাল্কে প্রোডাকশন করেন। হ্যাঁ, যেমন ধরেন আপনি হয়তো ফর এক্সাম্পল লেটস সে কোকের কোকের ফ্র্যাঞ্চাইজি আপনার, আপনি যখন কোকা কোলা বানান একটা প্রসেসে কিন্তু এক ব্যাচে একসঙ্গে হাজার হাজার থাউজেন্ডস ওভার কোক বের হয়ে আসে। এমন না যে একটা কোকের বোতলের জন্য একরকম প্রোডাকশন প্রসেস, আরেকটার জন্য আরেক রকম, দ্য সেম প্রসেস ফর আ বাল্ক অফ প্রোডাক্ট। তো ওইটার জন্য আবার আপনার কস্ট রেকর্ডিং প্রসেসটা ওইভাবেই নিতে হবে। তাহলে প্রথম কাজটা কস্ট অ্যাকাউন্টিং এর হচ্ছে ওয়েদার ইউ ক্যান মেজার দ্য কস্ট। Once you measure the cost, can you record it accordingly? Accordingly means according to the job order costing system and according to the process cost system. এই দুইটা কেস আলাদা করে পারেন কিনা। এবং ফাইনালি আপনার যে প্রোডাক্ট কস্টটা হয়েছে ওটাকে রিপোর্টিং করা। রিপোর্টিং কাকে করবেন? আপনি রিপোর্টিং করতে হয় হায়ার অথরিটিকে, আপনার সিনিয়র ম্যানেজমেন্টকে। এটা আপনাদেরকে আমি পড়িয়েছিলাম যে আপনার ইন্টারনাল ইউজারও আছে, এক্সটার্নাল ইউজারও আছে। সো ইট ডিপেন্ডস যে আপনার ইন্টারনাল ইউজাররা যদি চায়, ইন্টারনাল ইউজারদেরকে এটা দিতে হবে। যেহেতু আপনি এগুলো পড়ছেন কোথায়, ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং, তাহলে ডেফিনেটলি এটা আপনার ইন্টারনাল ইউজেসের জন্য ইউজ হবে। দেখেন বিষয়টা হচ্ছে কি, আপনার কোম্পানির কস্ট কোথায় কতটুকু হচ্ছে, সেটা কোন প্রোডাক্টে কতটুকু আপনি অ্যালোকেট করছেন, দিস আর ভেরি সেন্সিটিভ ইনফরমেশন। এগুলাকে আপনি আসলে পাবলিকলি টু ইউর আদার কম্পিটিটর এক্সপোজ করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই দিস ইজ পার্ট অফ ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। এগুলা কিন্তু আপনাকে কি করতে হবে, ইন্টারনাল ইউজেস এর জন্য ইউজ করতে হবে। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে যে স্যার ইন্টারনাল ইউজেস এর আসলে কি কাজ? দেখেন, ইন্টারনাল ইউজেস এর কাজ অনেক। আমরা যখন কস্ট অ্যাকাউন্টিং করি, আমরা যেটা করি, আমরা আসলে টোটাল কস্ট, মানে একটা প্রোডাক্টের টোটাল কস্ট কত সেটা যেমন মেজার করি, একই সঙ্গে পার ইউনিট প্রোডাক্টের কস্ট কত, টোটাল কস্টও দেখি, আবার ইউনিট কস্ট কতটুকু হয়েছে সেটাও কিন্তু আমরা দেখি, দুটোই দেখি। কেন দেখি? বিকজ এই এই প্রোডাক্টের রিলেটেড কস্টের ইনফরমেশন গুলা এতটাই সেন্সিটিভ, এতটাই ক্রিটিক্যাল, যে এটা একটা কোম্পানির সাকসেসের সাথে রিলেটেড। আপনি যদি ঠিকঠাক মতো আপনার একটা প্রোডাক্ট বানানোর জন্য পার ইউনিট কত টাকা খরচ হয়েছে সেটাকে মেজার করতে না পারেন, তাহলে আপনার পক্ষে এটা ডিটারমাইন করা কিন্তু কঠিন যে আপনি কোন প্রোডাক্টটা প্রডিউস করবেন। আপনি যে প্রোডাক্টটা প্রডিউস করেছেন সেটাকে কত টাকা সেলিং প্রাইসে সেল করবেন। এখন আপনি যদি ধরেন প্রোডাক্ট কস্ট অ্যালোকেট করেছেন 32 টাকা, তা আপনি ঠিক করলেন যে আমার 3 টাকা পার ইউনিট প্রফিট হলে আমি সেল করতে পারি। সো আপনি 32 টাকা প্রোডাক্ট ইউনিট কস্টের বেসিসে প্রফিট মার্জিন সেট করলেন 3 টাকা, আপনি সেলিং প্রাইস ঠিক করলেন 35। ফাইন, আপনি প্রফিটে আছেন। কিন্তু পরে গিয়ে দেখা গেল যে আপনি আসলে ভুল করেছেন, আপনার আসলে প্রোডাক্ট কস্ট পার ইউনিট হচ্ছে 38 টাকা। 6 টাকা আপনি আন্ডার এস্টিমেটেড করে রেখেছিলেন, বোঝার ভুল, রেকর্ডিং এর ভুল, রিপোর্টিং এর ভুল। তার মানে আপনি এতদিন আসলে 3 টাকা প্রফিটে না 3 টাকা লসে প্রোডাক্ট সেল করে আসছেন। লেট মি গিভ ইউ আ কেস, একটু পেছনের দিকে, সামনে চলে যাবো আগে, বাট দিজ আর ইম্পর্টেন্ট। আমরা আসলে আপনাকে ফাউন্ডেশনটা আগে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনি বুঝতে পারেন যে এই দুটা কাজের ইম্পর্টেন্স কি। এই কেসটা আমি আপনাকে সামারি করে বলি, হ্যাঁ, পুরোটা পড়ার মতো হয়তো সময় বা ধৈর্য আপনাদের হবে না। আহ, এখানে যে কেসটা দেওয়া আছে, যে দেখেন হেডলাইনটা, জবস ওন মানি লস্ট, মানে many companies suffer from poor cost accounting. পুওর কস্ট অ্যাকাউন্টিং, এই যে আমি যে এক্সাম্পলটা দিয়েছি, আপনি ঠিক মতো কস্টটাকে মেজার করতে পারেন নাই। এই যে আমাদের যে 3টা স্টেপ আমরা বলেছি, কোনো একটাতে আপনি ঝামেলা করেছেন, হয় মেজারিং ঠিক হয় নাই, অথবা মেজারিং ঠিক হয়েছে রেকর্ডিং ঠিক হয় নাই, অথবা দুটোই ঠিক হয়েছে আপনি রিপোর্টিং ঠিক মতো করতে পারেন নাই। তো এইগুলার কোনো একটা যদি আপনি ভুল করে থাকেন, তাহলে মেনি কোম্পানি সাফার ফ্রম পুওর কস্ট অ্যাকাউন্টিং। As a result, they sometimes make product they should not be selling at all, or they buy product that they could more profitably make themselves। মানে আপনি কিনতেছেন র মেটেরিয়ালটা, কিন্তু এটা আপনি নিজেই বানাইতে পারেন,
আপনি আরো কম খরচে বানাতে পারেন, কিন্তু যেহেতু আপনি জানেন না মেজারমেন্ট কি বা কি, আপনি বুঝতেই পারেন নাই। তো যে এক্সাম্পলটা দিচ্ছি, এই এক্সাম্পলটা হচ্ছে একটা সরি, একটা ডিজেল লোকোমোটিভ কোম্পানির। ডিজেল, তো এই ডিজেল লোকোমোটিভ কোম্পানি কি করেছে দেখেন। এরা এই যে কনসিডার দ্য কেস অফ এ ডাইভার্সিফাইড কোম্পানি ইন দ্য বিজনেস অফ রিবিল্ডিং ডিজেল লোকোমোটিভ, দ্য ম্যানেজার্স থট দে ওয়ার মেকিং মানি, বাট লেটার স্লাইড অন ওরা, হচ্ছে না। জি সরি, স্লাইডটা দেখা যাচ্ছে না স্যার, যে স্লাইডটা দিচ্ছি। আপনি কি দেখতে পাচ্ছেন না স্লাইড? দেখা জি যাচ্ছে স্যার, স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, জানে আলম সাহেব, আমার মনে হয় আপনি একটু রিফ্রেশ দেন অথবা একবার বের হয়ে আবার জয়েন করেন, হয়তো আপনার ওখানে কোনো প্রবলেম হচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এই কোম্পানিটা এতদিন ধরে জানতো যে সে খুব প্রফিট করছে। লেটার অন হঠাৎ করে ওদের মনে হলো যে আমরা একটা ফরেনসিক রিপোর্ট করে, ফরেনসিক রিপোর্ট মানে কোম্পানিকে একেবারে ভেতর থেকে বাইরে থেকে খুব ভালো মতো থার্ড পার্টি দিয়ে অডিট বলেন বা যাই বলেন। যেমন রিসেন্টলি বাংলাদেশের 5টা ইসলামিক ব্যাংকে মার্চ করে ফেলার একটা ডিসিশন হয়েছে, আপনারা হয়তো জানেন। এবং এটা কিন্তু বেসড অন ফরেনসিক রিপোর্ট। এই ফরেনসিক রিপোর্ট করেছে কারা? এই ফরেনসিক রিপোর্ট করেছে আর্নেস্ট এন্ড ইয়ং এবং কেপিএমজি। একইভাবে এই কোম্পানিও কি মনে করে বললো যে আচ্ছা আমরা একটা ফরেনসিক রিপোর্ট করি, যে সব কি অবস্থা ইন্নার হেলথ বা সবকিছু। ফরেনসিক রিপোর্ট বাই কনসাল্টিং ফার্মের যে ফাইন্ডিংস, ওরা দেখলো, দেখেন, দ্য কোম্পানি হ্যাড seriously underestimated cost. The company bailed out of the business and not moment too soon, says the consultant who advised the company. The more contracts it owned, the more money it lost. অর্থাৎ তারা কোনো একটা কস্টকে সিরিয়াসলি আন্ডার এস্টিমেট করেছে। তা আমি নিচে প্রশ্ন রেখে দিচ্ছি, হোয়াট টাইপ অফ কস্ট ডু ইউ থিঙ্ক দ্য কোম্পানি হ্যাড বিন আন্ডার এস্টিমেটিং? ইউজুয়ালি আমরা ডিটেল ক্লাসে এগুলো বলি, আমি আপনাদেরকে হেল্প করছি যে আসলে প্রবলেমটা কোথায় হয়েছে। র মেটেরিয়ালসে না, কেন না? ডিজেলের লোকোমোটিভের র মেটেরিয়াল কি কস্ট হতে পারে এটা আসলে মোডালের সবাই জানে, এটাতে কোনো প্রবলেম হয় না। লেবারে, লেবারেও না, কারণ লেবার যারা দেয় তারা আসলে কাঠ পাঞ্চ করে কয়টায় ঢুকেছে সেটাও দেখা যায়, কয়টায় বের হয়েছে সেটাও দেখা যায়। এতে করে পার আওয়ার মজুরি কত সেটা তো প্রবলেম হয় না। মূলত ওরা প্রবলেমটা করেছে কোথায়? ওরা প্রবলেমটা করেছে ওভারহেড এক্সপেন্স। হ্যাঁ, কস্ট তো তিনটা, আপনারা জানেন, একটা র ম্যাটেরিয়ালস, একটা লেবার, একটা ফ্যাক্টরি ওভারহেড কস্ট। তো ওরা মূলত যে জায়গায় প্রবলেমটা করেছে, ওরা প্রবলেমটা করেছে আপনার ওভারহেড এক্সপেন্স, ফ্যাক্টরি। তার মানে ওরা ইউটিলিটি যে কস্ট সেটাকে খুব কম করে দেখাইছে। তারপরে ধরেন সরি একটু, এই যে আমারটা আসছে না। একটু সরি, এক্সকিউজ মি, আমাকে একটু 1 মিনিট সময়। সরি, সরি, আমি একটু তো যেটা বলছিলাম, ওরা যে জায়গাটায় ভুল করেছে, ওরা ওদের ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্সে সিরিয়াসলি আন্ডার এস্টিমেট বা ভুল করেছে। কারণ কি, এই ধরনের বিজনেস গুলোতে ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্সটা খুবই জটিল বা কমপ্লেক্স হয়। হ্যাঁ, আহ, যেমন আপনাকে যদি বলি যে ওদের মেশিনারি বা টুলস এর একটা ওভারহেড এক্সপেন্স আছে কিরকম, ওদের যে ক্রেন, ওদের যে ওয়েল্ডিং সেট, যে লেদ মেশিন, এগুলোর যে ডেপ্রিসিয়েশন, সেই ডেপ্রিসিয়েশনের মেথডটা কিন্তু একটু ডিফারেন্ট। তা এখন ধরেন ক্রেনের একরকম, ওয়েল্ডিং সেটের একরকম, লেদ মেশিনের একরকম। আবার এই এত বেশি মেশিনারিজ ইউজেস এর কারণে ওদের কিন্তু প্রচুর মেরামত বা সার্ভিসিং কস্টের প্রয়োজন হয়, প্রচুর। তা এখন এই ক্রেনের একরকম সার্ভিসিং,
কম্প্রেসারের একরকম, ওয়েল্ডিং সেটের এক এক রকম, লেদ মেশিনের এক এক রকম। আবার এগুলা করতে গিয়ে ওদের বিভিন্ন রকমের কনজিউমেবল প্রোডাক্ট লাগে, নাট বল্টু স্ক্রু ওয়াশার, এবং এই মেশিন চালাইতে গিয়ে ইলেকট্রিসিটি লাগে, সেই ইলেকট্রিসিটির বিলটাকে সে কিভাবে ধরছে। তো এই জায়গাগুলোতে ওরা নানান রকম আন্ডার এস্টিমেশন করে ফেলছে। এই আন্ডার এস্টিমেশন করার কারণে দেখা গেছে ওদের যা এক্সপেন্স আসছে তার থেকে ওরা এক্সপেন্স অনেক কম দেখাতো, এবং ওরা ভাবছিল যে ওরা মনে প্রফিট করছে। এবং যত কন্ট্রাক্ট ওরা পাচ্ছে, ওদের কাছে মনে হয়েছে যে আমি তো কন্ট্রাক্ট পাচ্ছি মানে হচ্ছে আমার প্রফিট হচ্ছে, কন্ট্রাক্ট পাচ্ছি মানে প্রফিট হচ্ছে। আসলে বিষয়টা ওরকম না। আপনার ওরা যত কন্ট্রাক্ট পেয়েছে ওরা কস্ট তত আন্ডার এস্টিমেট করেছে, আসলে প্রফিট মনে করেছে, দিনের পর দিন লস করে গেছে। সো বটম লাইন হচ্ছে, আপনি যখন কস্ট অ্যাকাউন্টিং করবেন, এই কস্ট অ্যাকাউন্টিংটা প্রোডাক্ট কস্টকে আইডেন্টিফাই করার জন্য পার ইউনিট এবং ওভারঅল ইজ ভেরি ক্রুশাল। এবং এটাতে যদি বিন্দু মাত্র ভুল হয়, ঠিক আছে, বিন্দু মাত্র যদি এটাতে ভুল হয়, সেইটার জন্য কিন্তু আপনার কোম্পানি এই লাইক দিস আপনার লসে বা কোম্পানি অনেক সময় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থাও হতে পারে। সো দিজ আর দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম। তো এখন এই কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম কাজ করে কিভাবে? কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম সাধারণত কাজ করে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আমি জানি না পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কিনা, তারপরেও আমি একটু আলোচনার স্বার্থে একটু আলোচনা করে দিই। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম কি? পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম হচ্ছে আপনার একেবারে রিয়েল টাইম আপডেট যাকে বলে। ধরেন আপনি 40,000 র মেটেরিয়াল কিনেছেন, ঠিক আছে, হঠাৎ করে 10,000 সেল করে দিলেন, একেবারে সাথে সাথে ওইটা কিন্তু আপডেট হয়ে যাবে যে আপনার র মেটেরিয়াল কতটুকু আছে। আপনার র মেটেরিয়াল আছে 30,000। আপনি আবার প্রয়োজনে 5,000 কিনলেন, সাথে সাথে ওটা অ্যাড হয়ে যাবে 30 প্লাস 5,000। তার মানে একেবারে আপ টু ডেট ইনফরমেশন, ইমিডিয়েট ইনফরমেশন পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে থাকে। এবং এই কস্ট অ্যাকাউন্টিং এর একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যাওয়া। এটার অপোজিটটা কি? এটার অপোজিট হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম মানে আপনি রিয়েল টাইম ইমিডিয়েট কিছু পাবেন না, যে আমাকে এখনই বলো তো ইনভেন্টরি কতটুকু আছে। ও বলতে পারবে না। ও বলবে যে বিগিনিং ইনভেন্টরি এত। একদম বছর শেষে গিয়ে, একদম বছর শেষে গিয়ে ওরা সারা বছরের প্লাস মাইনাস করে এন্ডিং ইনভেন্টরি বের করে দিবে। কিন্তু পারপেচুয়ালটা নন স্টপ। আপনি যেমন জানেন কি না, এই যে আপনারা স্বপ্নতে যারা কেনাকাটা করেন, আগোরা, মিনা বাজার, আপনারা যখনই কিছু কেনেন, কেনার পরে যখন ওইটা ওরা ওই বারকোড দিয়ে স্ক্যান করে, সাথে সাথে ওদের ইনভেন্টরি কিন্তু আপডেট হয়ে যায়। আপনি হয়তো একটা শ্যাম্পু কিনেছেন ক্লিয়ারের, ওদের কাছে 20 পিস ছিল, আপনি একটা কিনেছেন, সাথে সাথে যখনই বারকোড স্ক্যান করবে অটোমেটিক ওদের ইনভেন্টরি সিস্টেমে এটা কিন্তু 20 - 119 হয়ে যাবে। তার পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম ফলো করে। হ্যাঁ। তো এই পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর একটা স্ট্রেংথ। এবং সাধারণত কস্ট অ্যাকাউন্টিং এর যে মেথড, এটা দুই রকম প্রসিডিওর ফলো করে, টু বেসিক টাইপস, একটা জব অর্ডার কস্ট সিস্টেম এন্ড অ্যানাদার ওয়ান ইজ প্রসেস কস্ট সিস্টেম। তো লেট আস বিগিন উইথ দিস টু বেসিক টাইপস। অ্যান্ড বাই এনি মিনস আপনাদের যদি কোথাও কনফিউশন মনে হয়, কোথাও যদি ক্লামজি মনে হয়, কোথাও যদি মনে হয় যে আপনি বুঝতে পারছেন না, প্লিজ, আমি তো ট্রেনে যাচ্ছি, বিকজ উই হ্যাভ 1 আওয়ার or 1 hour 30 minutes। যেখানে আপনার মনে হয় আপনার কিছুটা উম, বোঝার বা আমি বোঝাতে প্রবলেম হচ্ছে, প্লিজ লেট মি নো সো দ্যাট আই ক্যান ক্ল্যারিফাই ইট ফর ইউ। ঠিক আছে? তো আমরা এখন আমাদের মূল আলোচনায় ফিরে যাব, যে জব অর্ডার কস্ট সিস্টেম এবং প্রসেস কস্ট সিস্টেম। তো লেট আস বিগিন উইথ জব অর্ডার কস্ট সিস্টেম। তো জব অর্ডার কস্ট সিস্টেমটা কি? অ্যাজ আই সেইড, নামটা কি? জব অর্ডার কস্ট সিস্টেম। জব তার মানে একটা কোম্পানি যখন প্রোডাক্টটা কি নেচারের থাকে, একটা কোম্পানির প্রোডাক্টটার যখন নেচার, একটা প্রোডাক্টের যখন নেচার থাকে যে ডাইভার্সিফাইড, ডাইভার্সিফাইড মানে ওর এক এক প্রোডাক্টের এক এক রকমের প্রসেসিং, তখন আমরা বলি যে এটার জন্য আমরা জব অর্ডার প্রসেসিং সিস্টেমে যেতে পারি। তা আমাকে একটু গরম পানি দিয়ে যাও তো। হ্যাঁ, দিয়ে যাও। সরি, আমার আসলে ভয়েসটা ডাউন আজকে সকাল থেকে আমাদের। থ্যাংক ইউ।
পারি, যেটা বলছিলাম যে জব অর্ডার কস্টিং সিস্টেম হচ্ছে প্রত্যেকটা জব হচ্ছে সেপারেট, প্রত্যেকটা জব হচ্ছে আলাদা। এই সেপারেট আলাদা বলতে আমরা কি বোঝাচ্ছি? এই যে আমি আপনাদেরকে কাঠের আসবাবপত্রের একটা এক্সাম্পল দিয়েছি। আপনাকে কাঠের ফার্নিচারের দোকান আমার, আমার কাছে কেউ চেয়ারের অর্ডার নিয়ে আসে, কেউ আলমিরার, কেউ খাটের। মানে আলমিরার প্রোডাকশন প্রসেস একরকম, এটা একটা ডিফারেন্ট জব। খাটের প্রোডাকশন প্রসেস আরেক রকম, এটা আরেকটা ডিফারেন্ট জব, রাইট? একটা চেয়ার বানাবো, এটার প্রোডাকশন প্রসেস আরেক রকম, এটা আরেকটা ডিফারেন্ট জব। এবং একটা ডিফারেন্ট, প্রত্যেকটা জব প্রত্যেকটার থেকে ডিফারেন্ট, বাট ডিফারেন্সিয়েটেড হওয়ার কারণে আমরা বলি ওদের জন্য জব অর্ডার কস্ট সিস্টেম মোর অ্যাপ্লিকেবল। আপনি কাঠের জবটাকে জব নাম্বার 1 ধরেন, চেয়ারেরটা, খাট বানানোরটাকে 2 ধরেন, আলমারি বানানোকে 3 ধরেন, এবং তিনটা জবকে আলাদা করে ফেলেন। এখন আপনার যে টোটাল র মেটেরিয়াল কস্ট হয়েছে, এই টোটাল র মেটেরিয়াল কস্টের মধ্যে কতটুকু চেয়ারের জন্য, কতটুকু আপনার খাটের জন্য, কতটুকু আপনার আলমিরার জন্য আলাদা করে ফেলেন। যে লেবার কস্ট হয়েছে সেটার কতটুকু প্রসেস জব 1 এর জন্য, কতটুকু জব 2 এর জন্য, কতটুকু জব 3 এর জন্য আলাদা করে ফেলেন। তার মানে অবজেক্টিভ কি? কম্পিউট দ্য কস্ট ফর ইচ জব সেপারেটলি, সেপারেটলি। এখন ধরেন আমি ফার্নিচার মেকারের এক্সাম্পল আপনাকে দিয়েছি, সেটার বেসিসে আমরা যদি একটু সামনে যাই, জব অর্ডার কস্ট সিস্টেমের একটা ইলাস্ট্রেশন যদি আপনি দেখেন, এখানে দেখেন আমরা জব নাম্বার 9501 এবং জব নাম্বার 9502। তার মানে এর আগেও আসলে 9500টা জব ওরা করেছে। ওরা প্রত্যেকটা জবকে ওদের লেজার বুকে আলাদা আলাদা নাম্বার দিয়ে লিস্ট করে, 1 2 3 4 5। তো 2 জবস, একটা কি অ্যানিমেটেড ফিল্ম, মানে আপনি মূলত ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন এবং আপনার ওইখানে দুইটা হয়, একটা অ্যানিমেটেড ফিল্মও হয় আর একটা অ্যাকশন থ্রিলার হয়। এই দুটা কিন্তু একই মেকিং প্রসেস না। অ্যাকশন থ্রিলারের জন্য আপনার কিন্তু রিয়েল লাইফের অ্যাক্টর লাগবে, আপনার স্টান পিপল লাগবে, ডিজাইনটাকে আপনার আপনার যে সেট যেখানে আপনি মুভিটা শুট করবেন, ওই সেটটাকে ডিজাইন করা লাগবে। আপনার যারা শুটিং চলছে ওই সময় ফুডের যে সাপ্লাই, সে ফুড ক্যাটারার, স্টান পার্সনের ইন্স্যুরেন্স, লোকেশন ফিজ, এগুলো দিতে হবে আলাদা আলাদা। এটা একটা ডিফারেন্ট প্রসেস। আর যখন অ্যানিমেটেড ফিল্ম বানাচ্ছেন, আপনার কিন্তু অ্যাক্টরের কোনো প্রয়োজন নাই, ইট ইজ অ্যানিমেটেড। আপনার কম্পিউটার প্রোগ্রামের অ্যাসাইন করতে হবে। আপনার মিউজিক্যাল কম্পোজার, যারা ভয়েস দিচ্ছে অ্যানিমেটেড ইয়েগুলার, তাদের ভয়েস ওভার ট্যালেন্টকে আলাদাভাবে হায়ার করতে হবে। তো তার মানে দুইটা জব কিন্তু টোটালি আলাদা। এর অর্থাৎ হচ্ছে অ্যানিমেটেড ফিল্মের জন্য এক ধরনের জব কস্টিং সিস্টেম এবং অ্যাকশন থ্রিলারের জন্য একরকম কস্টিং সিস্টেম। এখানে আপনার জব অর্ডার কস্টিং সিস্টেম অ্যাপ্লিকেবল। আপনি আরো সহজ এক্সাম্পল দেখতে পারেন এটাতে। খেয়াল করে দেখেন, এখানেও দুটা জব, একটা ওয়েডিং ইনভাইটেশনস, একটা মেনুস। খেয়াল করেছেন? এই ওয়েডিং ইনভাইটেশন কার্ডের প্রসেস আর মেনুজ এর প্রসেস কখনো এক হয় না। আপনার মেনু কার্ডের টাইপ সেটিং থাকে, মানে যে অক্ষরে আপনার মেনুর গুলা লেখা থাকে, ওই মেনুর যে টাইপ সেটিং, ওইটার জন্য এক ধরনের কস্টিং। আপনি কি ইতালিকে দিবেন না বোল্টে দিবেন, কত ফন্টে দিবেন, লেমিনেশন করার লাগে মেনু বুক গুলা, কালারিং ইউজ করতে হয়, পেজ গুলাকে ইয়েলো স্টকে নিতে হয়, রাইট? আবার যদি আপনি বলেন যে স্যার আমি তো ওয়েডিং ইনভাইটেশন কার্ড ছাপাই, সেটার কেসে আলাদা, ওখানে কোনো লেমিনেশনের প্রয়োজন হয় না। হ্যাঁ, ওখানে টাইপ সেটিং লাগবে, ব্ল্যাক ইঙ্ক লাগবে, এই তো, আর কাগজ লাগবে। তো দুইটা জব কিন্তু টোটালি আলাদা, কিন্তু আপনার হলো পেপার বিজনেস, কাগজের, বা আপনি প্রিন্টিং প্রেসের কাজ করেন। সো এখন ওয়েডিং ইনভাইটেশন আসলে আপনার জব অর্ডার কস্টিং একরকম প্রসেস, আপনার যদি মেনু কার্ডের অর্ডার আসে সেটা কিন্তু আরেক রকম প্রসেস। সো এই ক্ষেত্রেও আমরা বলতে পারি যে আপনি জব অর্ডার কস্টিং সিস্টেমে যেতে পারেন। তবে আমি আপনাকে একটু রিলেট করে দিই, আপনার হেল্প হবে স্যার। যদি মনে করেন যে স্যার আমার প্রিন্টিং প্রেসের বিজনেস না, আমি তো শুধু এনভেলপ ছাপাই, আমি শুধু এনভেলপ ছাপাই, আর কিছু না, এই ক্ষেত্রে আপনার জন্য কোন কস্টিংটা প্রেফারেবল, জব অর্ডার কস্টিং না প্রসেস কস্টিং? এটা আমি একটু জানতে চাচ্ছি আপনাদের কাছে। প্রসেস কস্টিং। প্রসেস কস্টিং। আচ্ছা, একটু এক্সপ্লেনেশন দিবেন কেন? যেহেতু আমি শুধু ইনভলভই ছাপাবো, বাট ডিফারেন্ট প্রোডাক্ট না, একই টাইপের প্রোডাক্ট। জি, আচ্ছা। তা এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু এডিশন করি আর কি, আপনাদের ধারণা ভুল না, বাট একটু আমি এডিশন করি। আপনারা অফিসে তো সবাই এনভেলপ কম বেশি দেখেনি। এখন আমাকে একটু বলবেন যে ব্যাংক এশিয়া ধরেন যে ধরনের এনভেলপ ইউজ করে, আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেম এনভেলপ ইউজ করে কিনা? বা ধরেন একটা গ্রামীণ ফোন থেকে আপনার কাছে বিলের কপি আসলো, সেই এনভেলপটা সেম কিনা?
আমি কিন্তু বলেছি আমি এনভেলপ বানাই। আমি কিন্তু একবারও বলি নাই আমি শুধু ব্যাংক এশিয়ার এনভেলপ বানাই। হোয়াট আই মিন টু সে, এনভেলপ বানাই ঠিক আছে, কিন্তু এনভেলপ কারা অর্ডার করছে, তাদের ডিজাইন কেমন, তারা কোন ফন্টে চাচ্ছে। এখন গ্রামীণ ফোন চাচ্ছে লিগ্যাল পেজে, হ্যাঁ, আর আমার কোম্পানি চাচ্ছে A4 সাইজে। দুইটা কিন্তু একই ব্যাচে আমি প্রসেস করতে পারবো না, যে একটা মেশিনে প্রসেস করে দিয়ে দিলাম এই লটে লটে বের হচ্ছে। দুটা কিন্তু টোটালি দুই দিকে চলে যাবে তখন। ও হয়তো বলছে একটু মোটা কাগজে দিবেন, আর একজন হয়তো বলছে ভাই বাজেটের ক্রাইসিস আছে একটু পাতলা কাগজে দেন। তার মানে আসলে এটাকে প্রসেসে নেওয়াটা একটু কঠিন। এটাকে এই জন্য জব অর্ডার কস্টিং এর মধ্যেই আপনাকে ফেলতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার, জি স্যার, বুঝছি। তার মানে কমন গ্রাউন্ডে নেওয়া যাবে না। ঠিক আছে, ওকে। তা আমরা যদি এটাকে সাম আপ করি যে স্যার কাজটা হয় কিভাবে, আমি একটু এই জায়গাতে আসি। আহ, এই যে এখানে একটা লাইন আমি স্কিপ করছি, ইন্টেনশনালি করছি, যে অ্যাকাউন্টস আর ফুললি ইন্টিগ্রেটেড অ্যান্ড অ্যাকুমুলেটেড। এটার অর্থ হচ্ছে আপনার যখন কস্টিং গুলো হতে থাকবে, এই কস্ট গুলো আপনি ফার্স্টের স্টেপটা কি হবে, অ্যাকুমুলেট করা। আপনি জমাতে থাকবেন, আগেই জব ওয়াইজ অ্যালোকেট করে দিবেন না। তার মানে আপনার ম্যাটেরিয়াল বাবদ, ডিরেক্ট ম্যাটেরিয়াল কি কি খরচ হচ্ছে। স্যার টোটাল আমার 42,000 টাকা খরচ হয়েছে, ওটা ওখানে রেখে দেন। যখন শেষ, এইবার আপনি ওইটাকে জব কস্ট শিটের মাধ্যমে অ্যালোট করেন। জব কস্ট শিটের মাধ্যমে কেমনে অ্যালোট করব, ওই জব ওয়ানের জন্য কতটুক ম্যাটেরিয়াল 42,000 টাকার মধ্যে, লেটস সে 12,000 টাকা, রয়ে গেল 30,000। জব টু এর জন্য কতটুকু, স্যার ওইখানে তো 15,000, তাহলে জব থ্রি এর জন্য বাকি 15,000। তার মানে ফার্স্টে অ্যাকুমুলেট হবে, এরপরে আমরা জব ধরে ধরে এই কস্ট গুলোকে আলাদা আলাদা ভাবে ব্যাচ মানে জব ওয়াইজ আলাদা করে দিব। এবং প্রত্যেকটা জবের জন্য আলাদা আলাদা জব কস্ট শিট থাকবে। সেই জব কস্ট শিটে ওই জব রিলেটেড যা যা ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, যা যা ডাইরেক্ট লেবার কস্ট, এবং যা যা ওভারহেড এক্সপেন্স, ওগুলাকে আলাদাভাবে দিতে হবে। তার মানে জব নাম্বার ওয়ানের জন্য একটা জব কস্ট শিট, জব নাম্বার টু এর জন্য আরেকটা জব কস্ট শিট, জব নাম্বার থ্রি এর জন্য অ্যানাদার জব কস্ট শিট। এবং এই সবগুলো জব কস্ট শিট গুলোকে আমরা যখন সামেশন করব, আমরা আমাদের ওই জব ওয়ানের টোটাল জব কস্ট কত সেটা পেয়ে যাব, জব টু এর টোটাল জব কস্ট কত সেটা পেয়ে যাব। এবং ওইখান থেকে আমরা প্রফিট ক্যালকুলেশনে যাব, যে আমার টোটাল জব কস্ট হচ্ছে 30,000 টাকা, আর আমি সেল করছি 35,000 টাকা, সো মাই প্রফিট ইজ 35,000। আপনাদেরকে আমি জাস্ট, আমি পরে দেখালে ভালো, বাট আমি একটু রিলেভেন্ট বিধায় জব কস্ট শিটের একটা স্যাম্পল দেখাই, আমি জাস্ট এটা একটু রিলেভেন্ট এই জন্য, আর কোনো কারণ নেই। আশা করি আছে এখানে। এই যে একটু যদি খেয়াল করেন, এটা একটা জব কস্ট শিট, একদম রিয়েল লাইফের জব কস্ট শিট। এখানে কি আছে, জব নাম্বার, এটা কি 1 নম্বর জব, 2 নম্বর, যেমন আমরা একটু আগে যেটা দেখছিলাম 9,501, 9,502, রাইট? আচ্ছা, এখানে দেখেন ডেট দেওয়া আছে। তো ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ডেট মানে হয়তো 2 তারিখে আপনার ডিরেক্ট ম্যাটেরিয়াল খরচ হয়েছে 5,000 টাকা, ওটা 2 তারিখে লিস্ট হয়ে যাবে। 5 তারিখে হয়তো 5,000, এখানে 5,000 চলে যাবে ডেট ওয়াইজ। তো এই তিনটা কিন্তু শুধুমাত্র রিলেটেড টু দা যেই জব নিয়ে আপনি কাজ করছেন ওই জবের। এগুলা যখন এখানে এন্ট্রি দেওয়া থাকবে, দেন আপনি বলবেন কস্ট অফ কমপ্লিটেড জব। তার মানে টোটাল ডেট ওয়াইজ আমার ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট কত, এখানে চলে আসবে। টোটাল ডেট ওয়াইজ আমার ডিরেক্ট লেবার কস্ট কত, এটা এখানে চলে আসবে। টোটাল ডেট ওয়াইজ আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত, এটা এখানে চলে আসবে। তিনটাকে যখন আমি যোগ করব আমার টোটাল কস্ট চলে আসবে। এবং আমি এই টোটাল কস্টকে আমার কত কোয়ান্টিটি, এই যে এখানে লেখা থাকবে কোয়ান্টিটিটা, যে আমি কতগুলা কোয়ান্টিটি প্রোডাকশন করছি, সেটা দিয়ে যখন ডিভাইড করব, আমার ইউনিট কস্ট, পার ইউনিট ইউনিট কস্ট চলে আসবে। পার ইউনিট ইউনিট কস্ট চলে আসলে সেইটার বেসিসে আমি আমার প্রফিট মার্জিন ধরে আই ক্যান ক্যালকুলেট মাই প্রফিটেবিলিটি। জিনিসটা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা একটু আবার আমাদের প্রথম দিকে ফিরে যাই। ওকে, তো আমরা যে জায়গাটায় ছিলাম, যে দিস ইজ জব অর্ডার কস্টিং প্রসেস। আচ্ছা, প্রসেস, এখন এটার সাথে একটু রিলেট করে আমরা প্রসেস কস্ট নিয়ে কথা বলি। আপনারা অলরেডি বুঝে ফেলছেন প্রসেস কস্ট হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তার মানে আমি যে প্রোডাক্টটা বানাই ওইটা ইউনিক প্রোডাক্ট না, ওটা একটা কমন প্রোডাক্ট। এবং একবার আসলে ম্যাটেরিয়াল রেডি করলে মেশিন বা যে কোনো প্রসেসে দিয়ে দিলে এটা এক মানে একটা বাল্ক অ্যামাউন্ট, একটা
কন্টিনিউয়াস অ্যামাউন্টে হতে থাকে। হ্যাঁ, এটার জন্য আসলে আলাদা আলাদা জব অ্যাসাইন করা লাগে না। আপনাকে আমি এক্সাম্পল দিই, যেমন আপনি চিপসের ব্যবসা করেন, আপনি কি করবেন? আলুর প্রোডাকশন, এটাকে ক্লিন করবেন, স্লাইস করবেন, ফ্রাই করবেন, প্যাকেট করে ফেলবেন, চিপস হয়ে গেল। সিম্পল অ্যাজ দ্যাট। এইখানে কিন্তু এমন না যে স্যার আমি চিপস বানাই, কিন্তু চিপসের, এখন আমার হলো লেস চিপস, এটার প্রোডাকশন প্রসেস সেম। তো এখন এটার জন্য জব অ্যাসাইন করা সম্ভব না যে না আমার আসলে, হ্যাঁ যদি এমন হয় যে স্যার আমি চিপস বানাই, কিন্তু আমার কোম্পানির চিপসের বিভিন্ন ফ্লেভার আছে, কোনোটা স্পাইসি, কোনোটা মিষ্টি, কোনোটা স্যার মাঝারি মানের, কোনোটা স্যার একটু কার্লি, কোনো, আপনি দেখবেন একই কোম্পানির হতে ভিন্ন বিভিন্ন চিপস থাকতে পারে। সেই ক্ষেত্রে আবার কিন্তু আপনাকে জব অর্ডার কস্টিং এ চলে যেতে হবে। তবে সাধারণত যেটা হয়, প্যাকেট ছোট বড় করে, যেমন আপনি পটেটো ক্র্যাকার্স ধরেন বা আপনি লেইস চিপস ধরেন, এদের প্যাকেট ছোট করা হয়, কিন্তু এদের ব্র্যান্ডিংটাই এরকম যে আমার চিপসটার ফরম্যাটই এরকম। সো এই জন্য এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু সাধারণত প্রসেস কস্ট সিস্টেম, বাল্ক অ্যামাউন্টে। আপনি আরেকটা এক্সাম্পল দেখতে পারেন যে আপনি হয়তো সিডি বা ডিভিডির প্রোডাকশন করেন, তো কি করতে হবে আপনাকে? সিডি বা ডিভিডির জন্য ফার্স্টে আসলে ওয়েল পাম্প করতে হবে, সেটার থেকে বেনজেনা রিমুভ করে ফেলতে হবে। মানে এই যে আমরা আসলে যেটা বলি যে বেনজেনা বলতে আপনার ওই যে সিডির যে ম্যাটেরিয়াল, ওটাকে যখন লিকুইড ফর্মে নিয়ে আসেন আর কি, ওখান থেকে যে ময়লা আবর্জনা ওটা রিমুভ করে ফেলা। দেন ওটাকে পিলারে কনভার্ট করতে হবে। পিলার মানে ছোট 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 ধাতব টুকরা। এরপরে ওই ধাতব টুকরাটাকে মেশিনের নিচে দিয়ে প্রেস করে এই রাউন্ডেড সিডি বানাইতে হয়। একেবারে স্পেসিফিক জব। আপনি একবার ইনপুট দিয়ে দিলে ওই ইনপুট ওয়াইজ আপনার বাল্ক অ্যামাউন্টের ডিভিডি সুযোগ নেই, এটা প্রসেস কস্ট সিস্টেম। এবং আপনাদেরকে যদি একটু আগে যেরকম আপনারা দেখলেন যে স্যার এটা জব অর্ডার কস্টিং, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ফ্যাক্টরি জব কস্ট শিটে যাবে, ওইখান থেকে সামেশন হয়ে জব টোটাল জব কস্ট। আপনি যদি প্রসেস কস্ট সিস্টেমে যান, তাহলে জিনিসটা আবার এরকম, এখানেও র মেটেরিয়ালস, এখানেও লেবার, এখানেও ওভারহেড, রাইট? বাট এগুলা কোথায় যায়? 1 নম্বর প্রসেস, 2 নম্বর প্রসেস, সরি এটা একটু আমার টাইপিং এরর, এটা হবে প্রসেস নাম্বার 3। ওকে, দেন এই তিনটা চারটা, তিনটা হতে পারে, চারটা হতে পারে, আমার জাস্ট যতটুকু আসছে আমি অতটুকু দেখাইছি। হ্যাঁ, 4টা 5টা 6টা 7টা 8টা 10টা প্রসেসও হতে পারে। হ্যাঁ, যেমন আপনি চিপসের ক্ষেত্রে আপনি দেখছেন এখানে কিন্তু প্রসেস আছে কয়টা? 5টা। আবার এখানে দেখছেন প্রসেস আছে 4টা। সো এটা ডিপেন্ড করে কয়টা প্রসেস হয়। তো ধরেন 3টা প্রসেস, সেই 3টা প্রসেস থেকে আপনি ফিনিশ গুডসে চলে গেলেন। ফিনিশ গুডসে যখন গেছেন, পার ইউনিটের কস্ট কত? এখানে কিন্তু জব ওয়াইজ জব কস্ট শিটে আলাদাভাবে ইনপুট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে এটা রিলেট করে একটা রিয়েল লাইফ এক্সাম্পল যদি অ্যাসাইন করি, যেমন আহ, আমি তো আসলে আপনাদের সাথে আগেও আমার পরিচয় হয়েছে, আমরা আগেও কথা বলেছি। আমি কিন্তু রিয়েল লাইফে আসলে আমি ইনভেস্টমেন্ট ব্যাংকার ছিলাম, অ্যানালিস্ট ছিলাম। তো আমি রিসেন্টলি সিমেন্ট সেক্টর নিয়ে কাজ করছি। তো সেই জায়গা থেকে আপনাকে যদি আমি একটু সিমেন্ট সেক্টরের একটা এক্সাম্পল দিই, আমার আমার মাথায় আছে আর কি এটা। হ্যাঁ, ধরেন আপনি যদি সিমেন্ট উৎপাদন করতে চান, আপনার ফার্স্টেই কি লাগবে? এই যে এখানে যেটা আছে স্যার, আমার র মেটেরিয়াল লাগবে। দুনিয়ার যাই কিছু প্রোডাকশন করতে চান, আগে তো আসলে র মেটেরিয়ালই লাগবে। তো কি ধরনের র মেটেরিয়াল লাগে সিমেন্টের প্রোডাকশনের জন্য? সিমেন্টের প্রোডাকশনের জন্য সাধারণত লাগে চুনা পাথর, কাদামাটি, তারপরে ধরেন জিপসাম, এগুলা এগুলা বাল্ক কোয়ান্টিটিতে একসাথে নিয়ে আসে আর কি। ঠিক আছে, এরপরে আপনার কি লাগবে? আপনি তো র মেটেরিয়াল হিসেবে চুনা পাথর, কাদামাটি, জিপসাম এগুলো পেয়েই গেছেন। এরপরে আপনার লাগবে লেবার। তো লেবার তো ধরেন ডিরেক্ট লেবার, কারণ হচ্ছে এরা মেশিন চালাবে, এরা কাঁচামাল গুঁড়া করবে, এগুলাকে মিক্স করবে। হ্যাঁ, দেন আপনার লাগবে ফ্যাক্টরি ওভারহেড। তো ফ্যাক্টরি ওভারহেড সবার জন্য একই, ওই ইলেকট্রিসিটি বিল কত, অফিসের ভাড়া দিচ্ছেন কত, এই যে মেশিনারিজ ইউজ করছেন ওগুলোর ডেপ্রিসিয়েশন কস্ট কত, ওগুলার মেরামত বাবদ খরচ হচ্ছে কত, এখন এই বিষয়গুলো আর কি। এবার আসেন মোস্ট ইম্পর্টেন্ট জায়গায়, স্যার আমি র মেটেরিয়ালস পেয়েছি, লেবার পেয়েছি, ওভারহেড পেয়েছি, এখন আমি প্রসেসে যাই। প্রসেস নাম্বার 1, সিমেন্ট বানানোর ক্ষেত্রে ফার্স্ট প্রসেসটা কি? সিমেন্ট বানানোর ক্ষেত্রে ফার্স্ট প্রসেসটা হচ্ছে ক্র্যাশিং এন্ড গ্রাইন্ডিং। মানে কাঁচামাল যা নিছেন আপনি, ওই যে চীনা পাথর, চুনা পাথর, কি বলেছি যে কাদা পাথর, তারপরে কাদামাটি, জিপসাম, এগুলাকে গ্রিন্ডিং করা, ক্রাশিং করা, মানে একদম গুঁড়া গুঁড়া করে ফেলা এগুলো। এটা হলো প্রসেস নাম্বার 1, ক্রাশিং এন্ড গ্রিন্ডিং। গ্রিন্ডিং করা শেষ, এবার এগুলাকে কি করতে হয়? প্রসেস 2 তে নিয়ে যেতে হয়। এগুলাকে
পোড়ানো হয়, এটাকে বলা হয় মিক্সিং এন্ড হিটিং প্রসেস। যেগুলাকে গুঁড়া করছেন ওগুলাকে একটা বড় চুলার মধ্যে নিয়ে এগুলাকে পুড়াইতে হয় আগুনে। প্রসেস টুও শেষ স্যার, পোড়ানো শেষ, আপনি থার্ড প্রসেসে চলে যান, ফাইনাল গ্রাইন্ডিং এন্ড প্যাকিং। মানে এগুলোকে ফাইনালি আরেকবার গ্রিন্ডিং করতে হয় মেশিনে নিয়ে, তারপর এটাকে প্যাকে ভরে আপনি সিমেন্ট পেয়ে গেলেন। তো এই যে তিনটা প্রসেস করে আপনি ফিনিশ গুডসে গেলেন। এখন আমি যদি জাস্ট আপনার বোঝার সুবিধার্থে কস্ট অ্যাসাইন করি, স্যার আমার র মেটেরিয়ালসে কত খরচ হয়েছে, ধরে নেন আপনার কাঁচা চুনা পাথর কাদামাটি জিপসাম এগুলোর পেছনে 50 লাখ টাকা খরচ হয়েছে, হ্যাঁ। আপনার লেবারে ধরেন 20 লাখ টাকা খরচ হয়েছে, ঠিক আছে। আপনি ধরেন আপনার ফ্যাক্টরি ওভারহেডে 30 লাখ খরচ হয়েছে, তাহলে 50 লাখ, 20 লাখ, 30 লাখ, টোটাল 1 কোটি টাকা আপনার খরচ, ঠিক আছে, র মেটেরিয়াল বাবদ। এবার এগুলাকে আপনি প্রসেস করছেন, যাই হোক প্রসেস করে আপনি যদি এখন ফিনিশ গুডসে বানাইছেন, কয়টা ফিনিশ গুড হচ্ছে আপনি ধরে নেন যে 50,000 ব্যাগ হচ্ছে আপনার, আপনি টোটাল 50,000 ব্যাগে এগুলা অ্যাড করতে পারছেন, তাহলে আপনার পার ইউনিট কস্ট কত? টোটাল কস্ট 1 কোটি, আর টোটাল কোয়ান্টিটি প্রডিউস 50,000। 1 কোটিকে আপনি 50,000 দিয়ে ভাগ করেন, তাহলে আপনি 1 কোটিকে 50,000 দিয়ে ভাগ করলে 4 টা 5 টা 4 টা 0, আপনি 200 টাকা পাবেন। তার মানে পার ব্যাগের পার ইউনিট কস্ট 200 টাকা করে। এইটা যদি ঠিক থাকে, বাকি কাজ আপনার জন্য তো কঠিন না স্যার। আপনি ইন্ডাস্ট্রির প্রফিট মার্জিন কত? লেটস সে স্যার ইন্ডাস্ট্রিতে তো প্রফিট মার্জিন 20%, লেটস সে, তাহলে 200 টাকার 20% হচ্ছে 40 টাকা। আপনি 240 টাকা করে পার ব্যাগ সিমেন্ট বিক্রি করবেন। আপনার ইন্ডাস্ট্রি প্রফিট মার্জিন যদি হয় 10%, তাহলে আপনি 220 টাকা করে বিক্রি করবেন। ইউ আন্ডারস্ট্যান্ড? তো এই প্রসেস তো সিমেন্টের ক্ষেত্রে তিনটা। আপনি গার্মেন্টসে গেলে প্রসেস আরো বাড়বে। আপনি স্পিনিং, তার মানে তুলা থেকে সুতা, সুতাকে ডাই করা, সেটা থেকে নিটিং কাপড়ে নেওয়া, কাপড় থেকে, তার মানে স্টেপ বা প্রসেস আরো বাড়বে। সো দিস ইজ হোয়াট প্রসেস কস্টিং মেথড ইজ। এখানে কোনো জব অর্ডার কস্টিং এর মতো আলাদা আলাদা জব করে অ্যাসাইন করা হয় না। এই হলো আমাদের ফাউন্ডেশন দুইটা, যে জব অর্ডার কস্টিং কি এবং প্রসেস অর্ডার কস্টিং কি। এই পর্যন্ত সো ফার আপনাদের কারো যদি কোনো কুইরি থাকে প্লিজ আমাকে একটু বলেন, আদারওয়াইজ উইল ডাইভ ইনটু ডিটেল অফ জব অর্ডার কস্টিং। এই পর্যন্ত ক্লিয়ার স্যার। ওকে, আচ্ছা, আমি একটু জাস্ট ফিডব্যাক নেওয়ার জন্য, ঠিক আছে, আমি একটু আসলে আজকের ক্লাসটা শুরু করেছি কিঞ্চিত বিব্রত অবস্থায়, কারণ লাস্ট মোমেন্টে আমি শুনতে পেয়েছি আপনাদের জব অর্ডার কস্টিং নিয়ে ক্লাস হয়েছে আগে, এটা আমি জানতাম না। হ্যাঁ, তো যতটুকু পড়ছেন বা যেটা পড়ছেন আপনাদের কি ভ্যালু এডিশন হচ্ছে, নাকি উই আর রিপিটিং দ্য সেম থিং ইউ হ্যাভ লার্নড আর্লিয়ার? না স্যার, ভ্যালু এডিশন হচ্ছে স্যার। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু নো। যদি কিঞ্চিত ভ্যালু এডিশন হয়, দ্যাট ইজ এ প্লাস। ওকে, তাহলে আমরা একটু অ্যাডভান্সে যাই। এই অ্যাডভান্স মানে হলো আপনাকে এখন ওই জিনিসটা শেখানো যে স্যার আমার র মেটেরিয়ালস আছে, লেবার আছে, ওভারহেড এক্সপেন্স আছে, এগুলাকে আমি এখন পোস্টিং কিভাবে করব, কিভাবে জব ধরে ধরে অ্যাসাইন করব। ঠিক আছে, তো আমরা শুরু করব জব অর্ডার কস্টিং দিয়ে। তো খেয়াল করেন যে জব অর্ডার কস্ট ফ্লো, দ্য কস্ট ফ্লো প্যারালালস দ্য ফিজিক্যাল ফ্লো। আমি গ্রাফিক্যালি দেখাই, এটা আপনার জন্য সুবিধা হবে। আপনি নিজেই বলেছেন আপনার ম্যানুফ্যাকচারিং কস্ট তিনটা, এই যে র মেটেরিয়ালস, ফ্যাক্টরি লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এইখান থেকে র মেটেরিয়ালস কে, বাকি কোনোটাতে এখনো হাত দেওয়ার দরকার নাই, আমি বাকিটা তো আসতেছি। এইখান থেকে র মেটেরিয়ালস কে আপনি কিছুটা ওয়ার্ক ইন প্রসেসে ট্রান্সফার করে দিবেন। কিছুটা কেন বলছি, আমরা সাধারণত যখন র মেটেরিয়াল পারচেস করি, ধরেন আপনি 50,000, আচ্ছা সিমেন্টেই যাই, আপনার চুনা মাটি চুনা পাথর লাগবে, আপনি 50,000 টন চুনা পাথর কিনেছেন, নেসেসারি না পুরাটাই আপনার প্রোডাকশন প্রসেসে নিতে হবে? যে স্যার আমি পুরাটাই ক্রাশিং এন্ড গ্রাইন্ডিং এ নিয়ে গেছি। মানুষ র মেটেরিয়াল কিনে কিছুটা ইনভেন্টরি হিসাবে মজুদও করে রাখে গোডাউনে, হ্যাঁ, স্টোর করে রাখে। তার মানে র মেটেরিয়াল যেটা আপনি কিনছেন নেসেসারি না যেটার পুরাটা আপনার ওয়ার্ক ইন প্রসেসে গেছে। যতটুকু যাবে অতটুকু আপনি ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরিতে অ্যাসাইন করে দিবেন। এই ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি থেকে যতটুকু কমপ্লিট হবে ওইটা আপনি ফিনিশ গুডসে দিবেন। কারণ মনে করেন কি আপনার 50,000 টনের মধ্যে আপনি ওয়ার্ক ইন প্রসেসে নিয়েছেন 30,000 টন। ওয়ার্ক ইন প্রসেস মানে কি, প্রোডাকশন চলছে কিন্তু এখনো রেডি হয় নাই। এই 30,000-এর মধ্যে থেকে হয়তো 25,000 টন ফিনিশ গুডসে কনভার্ট হয়েছে, 5,000 টন এখনো ওয়ার্ক ইন প্রসেসে আছে। ওই পুরাটা কিন্তু ফিনিশ গুডসে দেওয়ার দরকার নেই। ওয়ার্ক ইন প্রসেসে যতটুকু
ওয়ার্ক ইন প্রসেসের যতটুকু ফিনিশ গুডস হিসেবে কমপ্লিট হয়েছে ওটা ফিনিশ গুডসে অ্যাসাইন করে দিবেন। ঠিক আছে, ফিনিশড আপনার কাছে 25,000 টনের এগেনস্টে যতটুকু গুডস দরকার, লেটসে 500 ব্যাগ সিমেন্টের বস্তা রেডি। এখন এর মানে এই না যে 500 ব্যাগে আপনি সেল করে দিচ্ছেন। এই 500 ব্যাগের মধ্যে হয়তো আপনি সেল করলেন 300 ব্যাগ। এই 300 ব্যাগের সাথে রিলেটেড যে কস্ট, ওই 300 ব্যাগের সাথে রিলেটেড কস্টটাকে আপনি কস্ট অফ গুডস সোলসে অ্যাসাইন করে দিবেন। তার মানে জিনিসটা খুব লজিক্যাল স্যার। র মেটেরিয়াল কিনছেন, ভালো কথা, এর মধ্যে যতটুকু আপনি প্রসেসে নিয়েছেন অতটুকু ওয়ার্ক ইন প্রসেসে দেখেন, ওর মধ্যে যতটুকু কমপ্লিট হয়েছে অতটুকু ফিনিশ গুডসে দেখেন, ওর মধ্যে থেকে যতটুকু আপনি সেল করছেন ওই সেল কোয়ান্টিটির রিলেটেড কস্টটাকে আপনি কস্ট অফ গুডস সোলসে দেখেন। নো মোর, নো লেস, সিম্পল অ্যাজ দ্যাট। এই কথাটাই আমরা এখানে জব অর্ডার কস্টিং প্রসেসে বলেছি, যে আমার ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা রিলেটেড ওটা ওয়ার্ক ইন প্রসেসে যাবে যতটুকু কমপ্লিটেড, এবং একই কথা এই ফ্যাক্টরি লেবার ম্যানুফ্যাকচারিং ওভারহেডের জন্য প্রযোজ্য। আমি ওটাতে আসছি, তার আগে আমরা র মেটেরিয়ালের জায়গাটা ক্লিয়ার করি। এই অ্যাকুমুলেটিং ম্যানুফ্যাকচারিং কস্ট, আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই বলেছি যে এটা শুরুতেই কিন্তু জব ধরে ধরে কি হয় না, অ্যাসাইন হয় না। প্রথম কাজটা কি হয়, কস্টটাকে অ্যাকুমুলেট, অ্যাকুমুলেট মানে জমানো। আপনার র মেটেরিয়াল বাবদ টোটাল যে খরচটা হয়েছে, টোটাল খরচ, পুরা খরচটাকে আগে অ্যাকুমুলেট করবেন, তারপর অ্যাসাইনমেন্টে যাবেন। তো কোয়েশ্চেনটা একটু পড়েন। ওয়ালেস কোম্পানি পারচেজেস 2000 লিথিয়াম ব্যাটারিজ। স্টকের নাম্বার বলে দিতে হবে। হ্যাঁ, যখন আমরা কিনি, যে লটটা কিনছি ওটার একটা নাম্বার থাকে। কেন? কারণ আমার তো সিস্টেমে থাকে, আমি এই নাম্বার দিয়ে সার্চ দিলে আমার ওই স্টক রিলেটেড, ওই নাম্বার রিলেটেড কত অর্ডার করেছে কি করেছে ডিটেল চলে আসে। সো স্টক নাম্বার 882746। যাই হোক, ওয়ালেস কোম্পানি পারচেস করেছে 2000 লিথিয়াম ব্যাটারিজ। প্রতি ব্যাটারির কস্ট $5। তার মানে একটা ব্যাটারি $5 হলে 2000 ব্যাটারি, 2000 ইন্টু $5 ইজ ইকুয়াল টু $10,000। এটা একটা র মেটেরিয়ালের কস্ট আপনার। এখানেই শেষ না, 800 ইলেকট্রনিক মডিউলস আপনি কিনছেন, স্টক নাম্বার 882850। প্রত্যেকটা ইলেকট্রনিক মডিউলের প্রাইস $40। টোটাল 800 ইন্টু 40, 32,000। তাহলে আমার টোটাল র মেটেরিয়ালের কস্ট কত হলো? $10,000 আমি পেয়েছি আমার লিথিয়াম ব্যাটারির কস্ট, আর $32,000 আমি পেয়েছি আমার ইলেকট্রনিক মডিউলের কস্ট। টোটাল হচ্ছে 42,000। এখন এটাকে আমাকে কি করতে হবে, ওই যে আমরা কিন্তু একটু, সরি আবার ব্যাকে যাই, আপনাদের মেমোরিটাকে আরেকটু ঝাঁঝাই দিয়ে আসি। আপনার ফার্স্ট কাজ ছিল মেজার করা, আপনি মেজার করছেন যে এটা র মেটেরিয়াল। এখন আপনার নেক্সট কাজ রেকর্ড করা। হ্যাঁ, তো আমরা রেকর্ডিং এ চলে যাব। তো রেকর্ডিং এর ফার্স্ট স্টেজ হচ্ছে জার্নাল এন্ট্রি দেওয়া, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। তাহলে আমার র মেটেরিয়াল কেনার অর্থই হচ্ছে আমার কারেন্ট অ্যাসেট ইনভেন্টরি বেড়ে গেছে। অ্যাসেট বেড়ে গেলে ডেবিট হয়। সো ইনভেন্টরি, মোর স্পেসিফিক্যালি লিখবেন কোন ইনভেন্টরি, র মেটেরিয়ালস ইনভেন্টরি স্যার। যদি কেউ ভুলেও এন্ট্রি দেওয়ার সময় লেখেন ইনভেন্টরি, এইটার কিন্তু ট্রেস হারাই গেল। কারণ আপনাদেরকে একটু হেল্প করার জন্য বলি, ইনভেন্টরির মধ্যে ক্লাসিফিকেশনস আছে। ওয়ার্ক ইন প্রসেসে ইনভেন্টরি থাকে, ফিনিশ গুডসে ইনভেন্টরি থাকে, র মেটেরিয়ালস ইনভেন্টরি থাকে। এখন ধরেন আপনি 50,000 র মেটেরিয়ালস কিনছেন, ঠিক আছে, এর মধ্যে আপনি ওয়ার্ক ইন প্রসেসে নিছেন 30,000, ওইটাও তো ইনভেন্টরি। ফিনিশ গুডস হয়েছে 25,000, ওইটাও তো ইনভেন্টরি। এখন আপনি যদি শুধু ইনভেন্টরি লেখেন, বোঝার কোনো উপায় নেই এটা কি ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি or finished goods related inventory or raw materials inventory, it is very difficult to identify. So যেটা ইনভেন্টরি ওইটা মেনশন করতে হবে। তাহলে আমার র মেটেরিয়ালস ইনভেন্টরি 40,000, 42,000 সরি। এবং যেহেতু এখানে ক্যাশের কথা বলা নাই, আপনি ধরে নেবেন ইট ইজ অন অ্যাকাউন্ট, অর্থাৎ বাকিতে কেনা হয়েছে। সো মাই অ্যাকাউন্টস পেয়েবল ইজ ক্রেডিট। আমার লায়াবিলিটি বেড়ে গেছে, এটা আমাকে ফিউচারে পে করতে হবে। সো 42,000, রাইট? ওকে, এখন এটা তো আমি র মেটেরিয়াল কস্টটাকে অ্যাকুমুলেট করলাম। এখন আমার নেক্সট স্টেপ ফ্যাক্টরি লেবার, লেবার কস্ট তো নিতে হবে। তো ফ্যাক্টরি লেবার কস্ট সাধারণত তিন রকমের হয়। সাধারণত ফ্যাক্টরি ওয়ার্কারের যে গ্রস আর্নিংস, তার মানে ওকে যে মজুরিটা দিচ্ছে না, যেটা ওর গ্রস আর্নিংস, মজুরি। এখন সেকেন্ডটা কি, এমপ্লয়ার পেরোল ট্যাক্সেস। আপনারা কি আমাকে একটু হেল্প করতে পারবেন যে এমপ্লয়ার পেরোল ট্যাক্সেস বলতে আসলে আমরা কি বোঝাই? মানে আপনি যতটুকু আমাকে হেল্প করতে পারেন।
আচ্ছা, বিষয়টা হচ্ছে কি যে এমপ্লয়ার ফার্স্ট শব্দটাকে আপনার ফোকাস করতে হবে, এমপ্লয়ার। কিন্তু আমি একটু এক্সেলে যাই। হ্যাঁ, আর আমি আসলে একটু ডিটেল কাজ করতে পছন্দ করি। অ্যাকাউন্টিং বলেন, ফাইন্যান্স বলেন, এগুলো কিন্তু কনসেপচুয়াল জিনিস। আপনার একবার যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, আপনি অনেক বড় বড় কাজেও কোনো প্রবলেমে পড়বেন না। হ্যাঁ, সো পার্ডন মি ইফ আই এম টেকিং টু লং, বাট ইট ইজ নেসেসারি। গিভ মি আ মোমেন্ট। আচ্ছা, বিফোর আই স্টার্ট ইউজিং দ্য এক্সেল ফাইল, আমি ফার্স্টে আপনাদেরকে একটু বলে নেই যে এক্সেলটা দেখতে পাচ্ছেন তো নিশ্চয়ই সবাই, তাই না? না স্যার। দেখতে পাচ্ছেন না বলছেন? আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। ওকে, এখন আমার মনে হয় দেখতে পাচ্ছেন। জি দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমরা বলছি যে 3 ধরনের খরচ। আমরা ওইখান থেকে শুরু করি। আপনাকে আমি একদম ভেঙে বুঝিয়ে দিচ্ছি। প্রথম খরচটা আমি বলছি গ্রস আর্নিংস। গ্রস আর্নিংস। ওকে, তা আমি ধরে নিলাম, হ্যাঁ, আপনাদের বোঝার সুবিধার্থে, যে স্যার উনার ফ্যাক্টরি লেবারের গ্রস আর্নিংস হচ্ছে 50,000, $50,000। ঠিক আছে, এটা আমি ধরে নিলাম বোঝার সুবিধার জন্য। এখন আমরা নেক্সট বলছি কি, এমপ্লয়ার। এমপ্লয়ারের পে রোল ট্যাক্স। আচ্ছা, এমপ্লয়ার পে রোল ট্যাক্স। এমপ্লয়ার পে রোল ট্যাক্সের অর্থই হচ্ছে আপনার পক্ষে হয়ে যদি গভর্নমেন্টকে আপনার এমপ্লয়ার, আপনার চাকরিদাতা কোনো পয়সা পাতি দিয়ে থাকে, যদি কোনো ট্যাক্স দিয়ে থাকে, এবং সেই ট্যাক্সের বেনিফিট অ্যাজ এ এমপ্লয়ি আপনি পাবেন, সেটা কিন্তু কোম্পানির খরচ। তো আমি স্পেসিফিক্যালি আপনাকে বলে দিই কি কি খরচ ইউজুয়ালি হয়। লেট মি হেল্প ইউ অন দিস। নাম্বার ওয়ান, সোশ্যাল সিকিউরিটি। আমাদের দেশে এগুলা কতটুকু অ্যাপ্লিকেবল সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে দিজ আর দ্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। মেডিকেয়ার ট্যাক্স, দেন আমরা একটু শর্ট করে লিখি ফেডারেল বা গভর্নমেন্ট আনএমপ্লয়মেন্ট ট্যাক্স। এটাকে আমি শর্ট করে লিখি, এটা আপনি গুগল করলেও পাবেন, এটাকে ফুটা বলে। হ্যাঁ, ফেডারেল আনএমপ্লয়মেন্ট ট্যাক্স। দেন যদি আপনার পৌরসভাতেও থাকে, সিটি কর্পোরেশন, তখন আমরা বলি সুটা, মানে স্টেট। হ্যাঁ, স্টেটের বা আপনার সিটি কর্পোরেশনের যদি আনএমপ্লয়মেন্ট ট্যাক্স রেট থাকে। এখন আমি মোর স্পেসিফিক্যালি যে জায়গাটায় আসলে ফোকাস করব, যে ধরেন একটু আমি পার্সেন্টেজে নিয়ে আসি। আচ্ছা, আপনার সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স রেট রাইট নাও ডেভেলপ কান্ট্রিগুলোতে 6.2%। আচ্ছা, 6.2%। মেডিকেয়ার ট্যাক্স হচ্ছে রাইট নাও 1.45%। ফুটার যে ট্যাক্স, সেটা রাইট নাও 0.6%। আচ্ছা, .0.06006। ওকে, একটু বাড়িয়ে দিই আমরা ফ্র্যাকশন। এইটা যেটা সুটারটা আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না, বিকজ এক একটা স্টেটে এক একটা সিটি কর্পোরেশনে এক এক রকম। আপনি জাস্ট ম্যাথমেটিক্স এর সুবিধার জন্য এটাকে 2% ধরে নেন। ঠিক আছে, তো তার মানে আপনার পেছনে যে আমি গ্রস আর্নিং খরচ করি, এটাকে আমি একটু এক কলম সরাই দিই। এটার 6.2%, এই 50,000 আপনার যে স্যালারি, তার 6.2% আমি গভর্নমেন্টকে আপনার জন্য সোশ্যাল সিকিউরিটি পারপাস দেই, এবং এটার বেনিফিট কিন্তু আপনি পান, সোশ্যাল বেনিফিট। আচ্ছা, এটাকে আমি একটু ফিক্সড করে দিই। আচ্ছা, একইভাবে মেডিকেয়ার যেটা, সেটা 1.45। একই সঙ্গে এটা 0.6।
0.2 ডান। এখন আপনাকে গ্রস আর্নিং দিচ্ছি 50,000, গভর্নমেন্টকে দিচ্ছি এইটা 5,150 আলটিমেটলি টোটাল আমার কিন্তু অ্যাজ এ কোম্পানি এক্সপেন্স 55,125। 5,125 টাকা অ্যাডিশনাল আমি পে করছি এমপ্লয়ার পেরোল ট্যাক্স আকারে আর কি। বুঝতে পেরেছেন? তো এই 5,150 টাকা ওটাকে আমরা বলছি যে এমপ্লয়ার পেরোল ট্যাক্স, যদি এমপ্লয়ি আপনার অন বিহাফ হয়ে গভর্নমেন্টকে কোনো কিছু দিয়ে থাকে। ঠিক আছে? তো এটা ছিল 2 নম্বরটা। 3 নম্বরটা আমরা সবাই জানি, ফ্রিঞ্জ বেনিফিট। এটা আমরা সবাই পাই, বোনাস, ঈদ ভাতা ইত্যাদি ইত্যাদি, পারফরমেন্স বোনাস যদি কিছু দিয়ে থাকে, দিলে তো ওইটা আপনার খরচ আকারে যাবে। সো এই তিনটা হচ্ছে ফ্যাক্টরির লেবার কস্ট আকারে লিস্টেড হয়। আচ্ছা, এখন যদি আমরা এই ফ্যাক্টরি লেবার কস্টের একটা ইলাস্ট্রেশন দেখি, যেমনটা আমরা র মেটেরিয়াল কস্টে দেখেছি অ্যাকুমুলেটেড। ওই ওয়ালেস কোম্পানি, আমরা একই কোম্পানিতে থাকবো, এটা নিয়েই আমরা শেষ করে আসবো। ওয়ালেস ইনকার করেছে $32,000 ফ্যাক্টরি লেবার কস্ট। এর মধ্যে 27,000 রিলেট টু ওয়াইজ পেয়েবল, 5,000 রিলেটস টু পেরোল ট্যাক্সেস। ঠিক আছে? এই যে, তাহলে আমার এটাকে জার্নাল এন্ট্রি দিতে হবে। আমি রিকগনাইজ করতে পারছি, এখন আমার কাজ হচ্ছে রেকর্ডিং। সো যেহেতু খরচ, যে কোনো খরচ যদি বেড়ে যায় ওইটা ডেবিট। সো আমার ফ্যাক্টরি লেবার এক্সপেন্সেস ডেবিট 32,000। এর মধ্যে ওয়েজ পেয়েবল, যেটা আমরা গ্রস আর্নিংস বলছি, 27,000 ক্রেডিট, এবং পেরোল ট্যাক্সেস পেয়েবল 5,000 ক্রেডিট। ঠিক আছে? অ্যান্ড লাস্ট এক্সপেন্ডিচার পার্ট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। তো ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টের আসলে ভ্যারাইটির অভাব নেই, অনেক রকম হয়। ডেপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স, মেশিন নষ্ট হয়ে গেছে রিপেয়ার খরচ, ইলেকট্রিসিটির বিল, যদি আপনার অফিসের রেন্ট দিতে হয় সে রেন্টাল, মানে দেয়ার আর হোল লট অফ ম্যানুফ্যাকচারিং। মানে ম্যানুফ্যাকচারিং করা রিলেটেড, যদি ফ্যাক্টরি রিলেটেড কোনো রকমের বাড়তি খরচ আছে, যেটা ডিরেক্ট লেবার না, ডিরেক্ট ম্যাটেরিয়াল না, আলাদা আদার সব কিছু ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টে চলে যাবে। তা আমরা যদি এটাকে একটু কষ্ট করে একটা জার্নাল এন্ট্রি দিয়ে দেখি, ইউজিং অ্যাজিউম ডাটা দ্য সামারি এন্ট্রি, যে আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড টোটাল হচ্ছে 13,800। এর মধ্যে ইউটিলিটির বিল পে করতে হবে 4,800, আমার প্রিপেড ইন্স্যুরেন্স আছে 2,000, অ্যাকাউন্টস পেয়েবল কিসের জন্য, হয়তো মেশিন টেশিন নষ্ট হয়েছে ওটা রিপেয়ারিং এর জন্য 2,600, আমার ডেপ্রিসিয়েশন বাবদ 3,000, প্রপার্টি ট্যাক্স যেটা আমার পেয়েবল আছে 1,400। এই টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট 13,800। এখানে আপনাদেরকে আমি একটা ইনপুট দেই, ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট কিন্তু তখনই হয় যখন আপনি প্রোডাকশনটা চালু রাখেন। মনে করেন আপনার ফ্যাক্টরিতে প্রোডাকশন বন্ধ, আপনি কি আসলে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট ইনকার করবেন? ভেরি লিটল চান্সেস আর দেয়ার, শুধু রেন্টালটা ছাড়া। এই জন্য আলটিমেটলি ম্যানুফ্যাকচারিং ওভারহেড যে এক্সপেন্সটা, সেটা অ্যাসাইন হয়ে কোথায়? এই যে আমি এখানে বলে দিচ্ছি, যদি আপনার তখন স্লাইড দিব মনে থাকে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড সাবসিকুয়েন্টলি অ্যাসাইন টু ওয়ার্ক ইন প্রসেস। আলটিমেটলি এটা ওয়ার্ক ইন প্রসেসে অ্যাসাইন হয়ে যায়। তাহলে আমরা একটু যদি রিকল করে আসি, আমরা জব অর্ডার কস্টিং প্রসেসে র মেটেরিয়াল, ফ্যাক্টরি লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড তিনটারই দেখলাম কিভাবে অ্যাকুমুলেট হচ্ছে। এখন আমাদের নেক্সট কাজ এই কস্ট গুলাকে ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ গুডস, এগুলো অ্যাসাইন করা। আচ্ছা, আমি বেশি সময় নিব না, আমরা অ্যাসাইন করা শুরু করি। ফার্স্ট অফ অল, এখানে দেখেন 3টা জার্নাল এন্ট্রি দেওয়া আছে। আই উড রিকোয়েস্ট ইউ ডু ইট ডিউরিং দ্য কারেন্ট মান্থ। আপনার কি কাজ? এই যে নিচে বলা আছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফর ইচ টাইপ অফ ম্যানুফ্যাকচারিং কস্ট। আই রিকোয়েস্ট ইউ, আপনি এটা একটু আমাকে এখনই করে বলেন, জাস্ট জার্নালটা, আর কিছু না। ফার্স্ট একটা কি, র মেটেরিয়াল পারচেস, র ম্যাটেরিয়াল ডেবিট হবে আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, ভেরি গুড। নেক্সট, ফ্যাক্টরি লেবার 18,000 ডেবিট, আর ক্রেডিট লেবার কি? এক্সপেন্স, Factory ওয়েজ level পেয়েবল ওয়েজেস 15,000 পেয়েবল, ক্রেডিট, cash credit রাইট or পেরোল রাইট ট্যাক্স। রাইট, ভেরি গুড ভেরি গুড। দেন ফ্যাক্টরি ইউটিলিটিস, বা আপনি এটাকে ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্সই বলেন, কোনো প্রবলেম নাই, $2,200, 2,200 পেয়েবল। আচ্ছা, তাহলে ফ্যাক্টরি ইউটিলিটিস 2,200 পেয়েবল ক্রেডিট, প্রিপেড ফ্যাক্টরি ইন্স্যুরেন্স 1,800 ক্রেডিট, ডেপ্রিসিয়েশন 3,500 ক্রেডিট, ডেবিট হবে কত? এই তিনটা সামেশন,
2200 যোগ Moving 1800 overhead. কত হয়? উম, আচ্ছা আমরা তাহলে এখানে একটু দেখে নেই। এই যে আমার র মেটেরিয়াল, আপনারা বলছেন র মেটেরিয়াল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, কারেক্ট। আপনারা এটাও বলছেন কারেক্ট। এইটা আমাদের ইউটিলিটি পেয়েবল 2200, প্রিপেড 1800, এটা আর টোটাল সামেশন ম্যানুফ্যাকচারিং ওভারহেড 7500। ডান। তার মানে আমরা জার্নাল এন্ট্রিটা বা রেকর্ডিংটা করতে পারবো। এখন আমাদের কাজ হচ্ছে রিপোর্টিং। তার মানে জিনিসটাকে যে যার জব অনুযায়ী রিপোর্ট করতে দেওয়া। আসেন, লেট আস বিগিন। অ্যাসাইনিং ম্যানুফ্যাকচারিং কস্ট টু ওয়ার্ক ইন প্রসেস। আপনি আপনার যে কস্ট গুলো হয়েছে এখন ওয়ার্ক ইন প্রসেসে অ্যাসাইন করবেন। খুব স্বাভাবিক। জার্নাল এন্ট্রির সুবিধার্থে একটু বলে নিচ্ছি, আপনি যখন ম্যানুফ্যাকচারিং কস্টকে ওয়ার্ক ইন প্রসেসে অ্যাসাইন করবেন, আপনার ওয়ার্ক ইন প্রসেস ডেবিট হয়ে যাবে। কারণটা কি একটু খেয়াল করে দেখেন যে আপনি একটু আগে কিন্তু র মেটেরিয়ালকে ডেবিট করছেন। খেয়াল করেন প্রত্যেকটা কস্ট সবগুলোকে আপনি ডেবিট করছেন, র মেটেরিয়াল, ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এখন এগুলাকে আপনি ট্রান্সফার করে দিবেন ওয়ার্ক ইন প্রসেসে। যেহেতু ট্রান্সফার করবেন, ওয়ার্ক ইন প্রসেসটা হয়ে যাবে ডেবিট, আর বাকি যা আছে সব হয়ে যাবে ক্রেডিট। র মেটেরিয়াল, ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারিং। এবং এগুলো আমরা জব কস্ট শিটে আমি শুরুতে বলে আসছি, জব যখন অ্যাসাইন করবেন প্রত্যেকটা কোথায় যাবে, জব কস্ট শিট অনুযায়ী যাবে। লেট আস বিগিন। আমরা এটা দেখছি অলরেডি, একটা জব কস্ট শিট দেখতে কেমন হয়। আচ্ছা, অ্যাসাইনিং ম্যানুফ্যাকচারিং কস্ট টু ওয়ার্ক ইন প্রসেস। ম্যানুফ্যাকচারিং কস্টের প্রথমটা থেকে শুরু করি। র মেটেরিয়াল কস্ট অ্যাসাইন টু এ জব ওয়েন ম্যাটেরিয়ালস আর ইস্যুড। ওকে, তো এটার জন্য প্রথমে কি লাগে, ম্যাটেরিয়াল রিকুইজিশন স্লিপ লাগে। আমি একটু আপনাদেরকে স্লিপটা দেখাই। এটা একটা রিয়েল ম্যাটেরিয়াল রিকুইজিশন স্লিপ। খেয়াল করেন, ডেলিভার টু, আপনার তো র মেটেরিয়াল কেনাই আছে। আমরা নাম্বারগুলো একটু মনে রাখবো কিন্তু। কোনটা? ওয়ালেসের। ওয়ালেসের কিন্তু আমাদের কত ছিল? 42,000 র মেটেরিয়াল ছিল। রিমেম্বার দিস। তো 42,000-এর মধ্যে অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট আমাদের কাছে চাইছে। ইফ ইউ ক্যান রিকল, আমি আবার একটু নিয়ে যাই সো দ্যাট ইউ ক্যান কানেক্ট। আমরা কতগুলো কিনছিলাম লিথিয়াম ব্যাটারি? 2,000, পার ইউনিট 5 টাকা করে। আচ্ছা, 2,000 কিন্তু। তো এর মধ্যে আমাদের কাছে রিকুইজিশন দিয়েছে আমাদের ইনভেন্টরি ডিপার্টমেন্ট বা পার্চেস ডিপার্টমেন্টের কাছে। রিকুইজিশন দিয়েছে, কোথায় গেল এটা, হারিয়ে ফেললাম। হ্যাঁ, অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট। ওরা বলছে যে আমাদের কাজ চালানোর জন্য ওয়ার্ক ইন প্রসেস জব নাম্বার 101-এর জন্য 200টা, এই দেখেন 200টা লিথিয়াম ব্যাটারি লাগবে। আমরা 2,000 কিনেছিলাম কিন্তু 2,000, 2,000 না, 5 টাকা করে। এনিওয়েজ, হ্যাঁ, তো আমরা 200টা লাগবে। তো এই 200টা তাহলে ওরা রিকুইজিশন দিছে যে আমার 200 লিথিয়াম ব্যাটারি লাগবে, স্টক নাম্বার এত, কস্ট পার ইউনিট। সো টোটাল $1,000 রিকুইজিশন ওরা দিচ্ছে। খুব ভালো কথা, ওইটাই বলেছে যে আপনি যখন জবটাকে অ্যাসাইন করবেন, এই যে জব নাম্বার 101 ওয়ার্ক ইন প্রসেস, এমনি এমনি কিন্তু অ্যাসাইন করতে পারবেন না। যে রিলেভেন্ট ডিপার্টমেন্ট আপনার থেকে র মেটেরিয়ালটা নিয়ে যাচ্ছে রিকুইজিশন দিয়ে, ওইটার রিকুইজিশন স্লিপ ফিল আপ করে ওইটাকে আপনার পোস্টিং আকারে রাখতে হবে। দ্যাট ইজ ম্যান্ডেটরি। অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট 200 নিয়ে গেছে, আরেক ডিপার্টমেন্ট এসে বলবে আমাকে 500 দেন, বাট অবশ্যই প্রপার চ্যানেলে এই ম্যাটেরিয়াল রিকুইজিশন স্লিপ। ঠিক আছে, তাহলে ওরা 200টা নিয়েছে 5টা করে। তাহলে এটা খুবই সিম্পল জার্নাল। আমি একটু যাই। ওয়ালেস uses $24,000 direct materials and $6,000 indirect materials in January. The entry is ওয়ালেস ইউজেস মানে কিন্তু ওয়ার্ক ইন প্রসেসে চলে গেছে 24,000। তাহলে টোটাল ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি আমার গিয়েছে 24,000। এর মধ্যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে 6,000। কারণ আপনাদেরকে আমি প্রথম দুটা ক্লাসে পড়িয়েছি, যে কোনো ইনডিরেক্ট লেবার, যে কোনো ইনডিরেক্ট ম্যাটেরিয়াল ইজ পার্ট অফ ম্যানুফ্যাকচারিং ওভারহেড। সো যেহেতু আমি বলে দিছি এই ম্যাটেরিয়ালের মধ্যে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল আছে 6,000, সো এটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট। তাহলে আমার টোটাল র মেটেরিয়াল ইনভেন্টরি ক্রেডিট কত? 30,000। একটু খেয়াল করেন, লক্ষ্য করেন, এই যে আমার ওয়ার্ক ইন প্রসেসে আমি 30,000 র মেটেরিয়াল ক্রেডিট করে দিছি, এর মধ্যে ওয়ার্ক ইন প্রসেসে 24,000, আর বাকি 6,000 যাচ্ছে ম্যানুফ্যাকচারিং এ। আমার এই যে নিচে আসেন, আমার কাছে ছিল কতগুলা? 42,000 টাকার। এর মধ্যে 30,000 কিন্তু গন ক্রেডিট। এই 30,000-এর মধ্যে 24,000 গিয়েছে ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরিতে, এবং 6,000 গিয়েছে কোথায়? ম্যানুফ্যাকচারিং ওভারহেডে। একটু খেয়াল করেন, ম্যানুফ্যাকচারিং ওভারহেডে আগে থেকে 13,600 কিন্তু বসানো আছে। আমি আপনাদেরকে বলেছিলাম এই যে এইখানে
যে আলটিমেটলি, সরি, এই যে আলটিমেটলি আপনি যখন ম্যানুফ্যাকচারিং ওভারহেড করেন, ওটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাসাইন হয়ে যায় ওয়ার্ক ইন প্রসেসের ওইখানে ম্যানুফ্যাকচারিং ওভারহেডে। তো এখানে আমাদের যে 13,600, ওইটা কিন্তু অলরেডি ওইখানে অলরেডি কিন্তু চলে গেছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। হ্যাঁ, তো ডান। তাহলে আমার এখন আপনি বলতে পারেন যে স্যার ওয়ার্ক ইন প্রসেস তো 24,000, আমরা তো এখানে 1,000 দেখাইছি। এটা জাস্ট আপনাকে স্যাম্পল দেখাইছি আমি, যে কতগুলো ম্যাটেরিয়াল রিকুইজিশন স্লিপ। এরা যেমন $1,000 দিয়েছে, এরকম এদের মতো আরো ডিপার্টমেন্ট আরো 23,000 ওয়ার্ক ইন প্রসেসে রিকুইজিশন দিয়ে নিয়ে গেছে। সো টোটাল আমার র মেটেরিয়াল 42,000 থেকে 30,000 গন। এর মধ্যে 24,000 গেছে ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরিতে, আর বাকি 6,000 গিয়েছে ম্যানুফ্যাকচারিং ওভারহেডে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Sir, আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয় নাই। এরপরে আমরা একটু বড় জায়গায় যাব। এই যে আমাদের ফোকাসটা কিন্তু এইখানে ওয়ার্ক ইন প্রসেস কত, ম্যানুফ্যাকচারিং ওভারহেড এখন আমাদের প্রসেস না, আমরা অ্যাসাইন করতেছি আস্তে আস্তে। তো এই ওয়ার্ক ইন প্রসেস 24,000, এই যে জেনারেল লেজার জানুয়ারির 31 তারিখ 24,000, এই 24,000কে খেয়াল করেন অ্যাসাইন টু স্পেসিফিক জব। মানে একটা জবের পিছনে তো আর পুরাটা লাগে নাই। আপনি নিজে কিন্তু একটু আগে গিয়ে দেখছেন যে জব নাম্বার 101 এর, এই যে জব নাম্বার 101 রিকুইজিশন ফ্রম জব নাম্বার 101 $1,000 রিকুইজিশন দিয়েছে। তো এই জব নাম্বার 101-এ $1,000 রিকুইজিশন, পরে ওরা আবার এই যে জানুয়ারির 6 তারিখে নিয়েছে 1,000, জানুয়ারির 12 তারিখে নিয়েছে 7,000, জানুয়ারির 26 তারিখে নিয়েছে 4,000। তার মানে এই 24,000-এর মধ্যে জব নাম্বার 101-এর জন্য ওরা নিয়ে গেছে টোটাল 12,000। হ্যাঁ, কোয়ান্টিটি 1,000 ইউনিট। ঠিক আছে। জব নাম্বার 102 ওরা নিয়ে গেছে জানুয়ারির 10 তারিখে 3,800, জানুয়ারি 17 তারিখে 3,200, 7,000 শেষ, 12/7 19। টোটাল কোয়ান্টিটি ওরা রিকুইজিশন দিয়ে নিয়ে গেছে 1,500 ইউনিট। হ্যাঁ, এরপরে আসেন এখানে জব নাম্বার 103, ওরা 27 জানুয়ারি 5,000 ডিরেক্ট ম্যাটেরিয়াল নিয়ে গেছে, কোয়ান্টিটি 2,000। আচ্ছা, টোটাল 5,000 খেয়াল করে দেখেন, তাহলে 12,000 প্লাস 7,000 প্লাস 5,000, 24,000 পোস্টেড। এখন আপনি স্পেসিফিক্যালি বলতে পারবেন যে আমার ওয়ার্ক ইন প্রসেসের ভিতরে 101 নম্বর জবের জন্য 12,000 লাগতেছে, ওইখানে 12,000 ওয়ার্ক ইন প্রসেস চলছে। 102 নম্বর জবের ওইখানে 7,000 চলছে, 103 নম্বর জবের ওইখানে 5,000 চলছে। আপনার র মেটেরিয়াল কস্ট কিন্তু জব অর্ডার কস্ট ফ্লো অনুযায়ী পোস্টেড। ইট ইজ ডান। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এনি কনফিউশন? জি স্যার, আন্ডারস্ট্যান্ড। উই আর অলমোস্ট দেয়ার। হ্যাঁ, আমি জানি একটু সময় লেগে যাচ্ছে, আর আর একটু হলেই আমরা শেষ করে ফেলবো। তাহলে আমরা র মেটেরিয়ালটাকে পোস্ট করে ফেলছি, ঠিক একই প্রসিডিউরে আপনি লেবার কস্টটাকেও পোস্ট করতে হবে। হ্যাঁ, এবং আমরা আগেই বলে আসছি যে লেবার কস্ট আসলে কিভাবে হয়। আপনাকে আমি বেসিক কি স্যালারি দিচ্ছি, আপনার জন্য আমি সরকারকে কিছু দিচ্ছি কিনা, আপনি কোনো ফ্রিঞ্জ বেনিফিট পাচ্ছেন কিনা। তো যেহেতু ফ্যাক্টরি লেবার কস্ট, একটু খেয়াল করেন টাইম টিকেট। টাইম টিকেট মানে কয়টায় ঢুকছেন কয়টায় বের হয়েছেন, পার আওয়ার মজুরি কত, এটাই আর কি। এই যে টাইম টিকেট কি ইন্ডিকেট করে, এমপ্লয়ের নাম, কত ঘন্টা কাজ করেছে, ওর অ্যাকাউন্টার জবের চার্জ কত, টোটাল লেবার কস্ট কত। একটু এখানে ফোকাস করেন। এটা হচ্ছে এমপ্লয়ের নাম, জন ন্যাশ, আপনার এখানে বলা আছে ফার্স্ট এমপ্লয়ের নাম। কত ঘন্টা ওয়ার্ক ইন প্রসেস, কত ঘন্টা কাজ করেছে সেটা তো আমরা পরে আসছি। ডেট, এমপ্লয়ারের নাম্বার, এই যে জব নাম্বার 101, দেখেন ওই যে জব নাম্বার 101। আরে আপনি তো জব নাম্বার 101-এর জন্য র মেটেরিয়ালস নিছেন 12,000, তাই না? তো এই র মেটেরিয়াল প্রসেস করবে কে? লেবারই তো করবে। তো এই 101 নম্বর জবে একজন লেবার হচ্ছে জন ন্যাশ, এবং উনি কাজ শুরু করছে সকাল 8টায় এবং কাজ শেষ করছে দুপুর 12টায়, 8টা 12টা, টোটাল আওয়ার 4, পার ঘন্টা মজুরি $10, টোটাল কস্ট $40। এরকম ওর মতো আরো অনেক লেবার আছে যারা 101 নম্বর জবে কাজ করেছে। তাহলে আমরা যদি ওইভাবে যাই, the time tickets are later sent to the payroll department which applies the employee's hourly wage rate and computes the total labor cost. If the $32,000 total factory labor cost consists of, খেয়াল করে, টোটাল ফ্যাক্টরি লেবার কস্ট হচ্ছে $32,000, এর মধ্যে 28,000 হচ্ছে ডিরেক্ট লেবার, 4,000 হচ্ছে ইনডিরেক্ট। আমি আবারও বলি, যখনই দেখবেন ইনডিরেক্ট,
ওটা ম্যানুফ্যাকচারিং এ পাঠিয়ে দিবেন, ম্যানুফ্যাকচারিং ওভারহেডে। তাহলে আমার টোটাল ওয়ার্ক ইন প্রসেসে শুধু ডিরেক্টটা যায়, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার। সো ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি কি 28,000, এর মধ্যে 4,000 কি আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড, আর আমার টোটাল ফ্যাক্টরি লেবার হচ্ছে 32,000। এখন আমি এই ওয়ার্ক ইন প্রসেসের যে 28,000, এটার একটু নেওয়ার আগে লেজারটা করেছে। আমার ফ্যাক্টরি লেবার 32,000 ছিল, কোথা থেকে পাইছি 32,000? আপনি একেবারে প্রথমে চলে যান, আমি বলছিলাম যে নাম্বারগুলো মনে রেখে। এই যে ফ্যাক্টরি লেবার আমার 32,000, আমরা যখন জার্নাল দিয়ে আসছি ওয়ালেস কোম্পানির। ঠিক আছে, তা এই 32,000-এর 32,000ই এঙ্গেজ হয়ে গেছে, কিচ্ছু আর বাকি নাই। দেখেন যা ছিল সব গেছে। এর মধ্যে 28,000 গেছে ওয়ার্ক ইন প্রসেসে, যেখানে অলরেডি ডিরেক্ট ম্যাটেরিয়াল বা র ম্যাটেরিয়াল 24,000 আছে। আর 4,000 গেছে কোথায়? ম্যানুফ্যাকচারিং ওভারহেডে, যেখানে অলরেডি আমার 13,800 আর 6,000 ওই আমার ওটাকে কি বলে যায়, আমার মাথায় হয়ে গেছে, আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়ালের যে 6,000 ওইখানে অলরেডি আছে। এইবার আপনি কষ্ট করে এই যে 28,000 ওয়ার্ক ইন প্রসেস, এটাকে একটু কষ্ট করে জব ওয়াইজ পোস্টিং দিয়ে দেন। এই যে 28,000, এই 28,000-এর মধ্যে ডিরেক্ট লেবার জব নম্বর 101-এ অক্টোবরের জানুয়ারির 10 তারিখে 9,000, জানুয়ারির 31 তারিখে 6,000, জব নম্বর 102-তে জানুয়ারির 15 তারিখে 4,000, জানুয়ারির 22 তারিখে 5,000, জানুয়ারির 29 তারিখে 4,000। আপনি যোগ করেন, ইউ উইল গেট 28,000 স্ট্রেট। একটু আপনাদেরকে বলি, এই যে জিনিসটা না, এগুলো ইউজুয়ালি সফটওয়্যারে হয়ে যায়, কিন্তু ম্যানুয়ালি অডিটিং বা ইয়ের সময় চেক করতে হয়। এই কাজটা কখন হয়? আপনি যখন ওই যে বললাম স্বপ্নতে যখনই আপনার বারকোড স্ক্যান করে, ওটা কিন্তু অটোমেটিক্যালি ওইখান থেকে বাদ হয়ে যায়, ওয়ার্ক ইন প্রসেসে চলে যায়। আপনি যখন র মেটেরিয়াল নিয়ে যান রিকুইজিশন ফর্ম দিয়ে, সাথে সাথে কিন্তু সিস্টেমে একটু ইনপুট দিতে হয়। ইনপুট দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি ওটা ওয়ার্ক ইন প্রসেসে কিন্তু ট্রান্সফার হতে থাকে। ঠিক আছে, তা- তাহলে আমাদের ডিরেক্ট লেবারও জব কোড শিটে পোস্টিং দেওয়া শেষ। বাকি আছে কোনটা? বাকি আছে শুধু ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তো ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টটা আমরা কভার করলে উই আর ডান ফর টুডে। আই থিঙ্ক ইট উড ম্যাক্সিমাম টেক 5 to 10 minutes। তো ম্যানুফ্যাকচারিং ওভারহেড যে কস্টটা রিলেটস টু দ্য প্রোডাকশন অপারেশন অ্যাজ এ হোল। আমি আগেই বলছি, আপনি প্রোডাকশন চালাইতে গিয়ে যা কিছু আলাদা খরচ হয়, সেটা আপনার ইলেকট্রিসিটির বিল হোক, আপনার রিপেয়ারিং কস্ট হোক, মেশিন চালাচ্ছেন সেটা ডিপ্রিসিয়েশন হোক, এগুলো সব ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। আচ্ছা, এটা কি আমরা কিভাবে অ্যাসাইন করব? এটা কি স্যার স্পেসিফিক জব ওয়াইজ অ্যাসাইন করা সম্ভব? এখন দেখেন আমি কি বলছি, ক্যান নট বি অ্যাসাইন্ড টু স্পেসিফিক জবস বেসড অন অ্যাকচুয়াল কস্ট ইনকার। এখন দেখেন, একটা মেশিন আমি চালাচ্ছি, ওই মেশিনের মধ্যে 101 নম্বর জবেরও কাজ হচ্ছে, 102 নম্বর জবেরও কাজ হচ্ছে। এখন ওই মেশিনটার ডেপ্রিসিয়েশন হয়েছে 5,000 টাকা। এই 5,000 টাকার কতটুকু 101-এর জন্য হয়েছে আর কতটুকু 102-এর জন্য হয়েছে, এইটা আসলে স্পেসিফিক্যালি অ্যাসাইন করা খুবই ডিফিকাল্ট। তাহলে কি অ্যাসাইন করবো না? করবেন। কোম্পানি একটা রুলস বের করে নিছে যে কোম্পানিজ অ্যাসাইন টু ওয়ার্ক ইন প্রসেস এন্ড টু স্পেসিফিক জব অন এন এস্টিমেটেড বেসিস, মানে অ্যাকচুয়াল বলতে পারবো না, এস্টিমেটেড। ওটাকে বলা হয় প্রি ডিটারমাইন ওভারহেড রেট। ফর্মুলাটা একটু দেখাই আপনাদেরকে। এই যে আপনার অ্যানুয়াল ওভারহেড কস্টের এস্টিমেট কত, আর আপনার এক্সপেক্টেড অ্যানুয়াল অপারেশনের অ্যাক্টিভিটি কত। মানে আপনি যদি মনে করেন আমার বছরে খরচ হবে স্যার 20,000 টাকা, হ্যাঁ, আর আপনার অ্যাক্টিভিটি হবে 20,000 ইউনিট, তাহলে 20,000 টাকা ডিভাইডেড বাই 20,000 ইউনিট, আপনার প্রিডিটারমাইন ওভারহেড রেট, মানে পার ইউনিটের এগেনস্টে, পার ইউনিট অ্যাক্টিভিটির এগেনস্টে কত ডলার করে ওভারহেড কস্ট হচ্ছে, দ্যাট ইজ প্রিডিটারমাইন। এটা আপনি আগেই ডিটারমাইন করে ফেলবেন। এরপরে যখন প্রিডিটারমাইন রেটটা পাবেন, আমি আবারও বলছি, প্রিডিটারমাইন ওভারহেডটা কি? আপনার পার এক ইউনিট প্রোডাকশনের এগেনস্টে কত টাকা ওভারহেড কস্ট হচ্ছে এস্টিমেটেড। এখন যদি বলেন যে আমার প্রোডাকশন হবে 20,000 আর অ্যানুয়াল কস্ট 10,000, 10,000 ডিভাইডেড বাই 20,000, তাহলে পার একটা ইউনিটের এগেনস্টে 50 পয়সা করে আপনার ওভারহেড কস্ট, দ্যাট ইজ প্রিডিটারমাইন ওভারহেড রেট। আপনি যখনই প্রিডিটারমাইন ওভারহেড রেটটা পেয়ে যাবেন, ওটার সাথে আপনার অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি, কারণ বছর যখন শেষ হয়ে যাবে, মাস যখন শেষ হয়ে যাবে, আপনি কিন্তু এখন আর আপনার এক্সপেক্টেড এস্টিমেটের দরকার নেই। আপনি কিন্তু জানেন অ্যাকচুয়ালি আপনার কতটুকু অ্যাক্টিভিটি ইউজ হয়েছে, আপনার মেশিনের 80% ইউজ হয়েছে না 90%, এখন কিন্তু আপনি জানেন। ওইটাকে মাল্টিপল করবেন।
আপনি ওয়ার্কিং প্রসেস পেয়ে যাবেন। আমি আপনাকে নাম্বার দিয়ে দেখাই, আপনার বুঝতে সুবিধা হবে। Wallace uses direct labor cost as the activity base, assuming that the company expect annual overhead cost to be 2,80,000। এই যে আমার এক্সপেক্টেড অ্যানুয়াল ওভারহেড কস্ট 2,80,000 এবং আমার ডাইরেক্ট লেবার কস্ট হচ্ছে এক্সপেক্টেড 3,50,000। আমরা বলে আসছি যে আমার এক্সপেক্টেড অপারেশন অ্যাক্টিভিটিস আর এস্টিমেটেড অ্যানুয়াল কস্ট, তাহলে 2,80,000 ডিভাইডেড বাই 3,50,000, 80% ইজ মাই প্রিডিটারমাইন ওভারহেড রেট। 80% এটা আমার প্রিডিটারমাইন ওভারহেড রেট। দিস মিনস দ্যাট every dollar of direct labor Wallace will assign 80 cents, প্রতি $1 ডিরেক্ট লেবারের এগেনস্টে 80 সেন্ট করে ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাসাইন করা আছে। তাহলে আপনি কিন্তু জানেন যে আপনার ডিরেক্ট লেবার কতটুকু। কোথা থেকে জানেন? আমরা একটু আগে করে আসছি। এই যে আপনার ডিরেক্ট লেবার 28,000 অ্যাসাইন, আপনার ডিরেক্ট লেবার এই যে 28,000। তাহলে 28,000 আপনার অ্যাকচুয়াল, এবং আপনি বলছেন প্রতি 1 ইউনিট লেবারের এগেনস্টে 80 সেন্ট করে প্রোভাইড করেন। তাহলে 28,000 লেবারের এগেনস্টে কত? 28,000 ইন্টু 80 সেন্টস, 22,400। তাহলে আপনার ওয়ার্কিং প্রসেসের যে ইনভেন্টরি 22,400 ডেবিট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড 22,400 ক্রেডিট। এখন এটাকে আপনি কষ্ট করে একটু লেজারে নিয়ে যান। 22,400, এই 22,400-র মধ্যে জব নাম্বার 1, জব নাম্বার 2, জব নাম্বার 3 আপনি অ্যাসাইন করছেন? দেখেন তো কোথাও অ্যাসাইন আছে? দেখেন তো, আমি তো অ্যারো দিয়ে দিয়ে গেছি, অ্যাসাইন কি আছে? এই যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড 22,400-র মধ্যে 7,200 অক্টোবরের, সরি জানুয়ারির 10 তারিখে, জানুয়ারির 31 তারিখে 4,800, জব নম্বর 102-এ 3,200, 4,000, জব নম্বর 3-এ 3,200 টোটাল আমার। এবং আপনি আমাকে বলতে পারবেন এই 7,200 আমরা কিভাবে বের করছি? এনিবডি? ওই জব নাম্বারের লেবার চার্জের থেকে 80% আমরা নিয়েছি। ভেরি গুড, ওয়েল ডান মিস্টার আরিফ। এই যে 9,000 আমাদের ডিরেক্ট লেবার দেওয়াই আছে, এই যে এটার 80%। এই যে 6,000 ডিরেক্ট লেবার, এটার 80%। 4,000 এটার 80%, 5,000 80%। তার মানে আপনার কাজটা কিন্তু এইখান পর্যন্ত। আপনাকে শুধু জানতে হবে যে আপনার ডিরেক্ট লেবার কস্ট কত এক্সপেক্টেড আর আপনার ওভারহেড কস্ট কত এক্সপেক্টেড, দুটাকে ডিভাইড করলে আপনি রেটটা পেয়ে যাবেন। রেটটা পেয়ে গেলে এরপরে আপনার কাজ আর কঠিন কিছু না। আপনি ডিরেক্ট লেবারের এগেনস্ট ওই লেবারটাকে মাল্টিপল করতে থাকলেই কিন্তু আপনার ডান। তাহলে ওভারঅল যেটা দাঁড়াইলো, আপনি কিন্তু জব অর্ডার কস্টিং দিয়ে দিচ্ছেন ফর ইউর ডিরেক্ট ম্যাটেরিয়াল, ফর ইউর ডিরেক্ট লেবার অ্যান্ড ফর ইউর ম্যানুফ্যাকচারিং ওভারহেড এক্সপেন্স। ডান। এবং যদি বলেন যে স্যার এট দ্য এন্ড অফ ইচ মান্থ আমার কি পরিস্থিতি, আপনি দেখেন ওয়ার্কিং প্রসেসে আপনার কি পরিস্থিতি। এই যে 24,000, 28,000, 22,400, 24,000, 28,000, 22,400, 74,400 স্যার। এর মধ্যে এই 74,400-র মধ্যে জব নাম্বার 101-এ কত আপনি যোগ করেন? আপনার ডিরেক্ট ম্যাটেরিয়াল 12,000, ডিরেক্ট লেবার 15,000, ম্যানুফ্যাকচারিং ওভারহেড 12,000, 39,000। একইভাবে আপনার 102-তে 23,200, এবং এই তিনটা যোগ করলে অবশ্যই 74,400 হতে হবে। অনলি ডিফারেন্স ইজ আপনি প্রথমে এগুলাকে অ্যাকুমুলেট করছিলেন, তারপর ওয়ার্কিং প্রসেসে ট্রান্সফার করছেন, এরপর ওয়ার্কিং প্রসেস থেকে ওই টাকাটাকে কোন জবে কতটুকু অ্যাসাইন করা দরকার সেটা অ্যাসাইন করে দিচ্ছেন। আপনার জব অর্ডার কস্টিংটা। So far, any confusion? No, sir. Thanks for today class. তো থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা মনে হয় বেশ রাতও হয়ে গেছে। আমি আপনাদের থেকে যদি কোনো কুইরি না থাকে, আহ, আমি আপনাদের থেকে পারমিশন নিয়ে নিচ্ছি। হোপফুলি উইল মিট এগেইন। ঠিক আছে, তাহলে আমি লিভ নিয়ে নিচ্ছি। হ্যাঁ, গুড লাক টু অল অফ ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।